যারা আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সেশনে, যিনি পাঠদান করাবেন ডক্টর রশিদ আমিন স্যার, চেয়ারম্যান প্রিন্ট মেকিং ডিসিপ্লিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্যারকে অনুরোধ করছি স্যার সেশনটি শুরু করার জন্য। এর আগের ক্লাসেও তোমরা নিশ্চয়ই ছিলে, তাই না? ছাপচিত্রের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আমার মানে আমার সাবজেক্ট হচ্ছে ছাপচিত্র। আমি ছাপচিত্রের ছাত্র, দীর্ঘদিন যাবৎ এটা চর্চা করছি, এখন শিক্ষকতার সাথে যুক্ত। এবং এই মানে এটি আসলে একটা কি বলবো যে একটা বিশাল একটা বন্ধন, মানে এই ধরনের মাধ্যমে কাজ করা মানে একটা বড় ধরনের কি বলবো যে একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া আর কি। কারণ হলো যে এটা খুব একটা লেবোরিয়াস জব আর কি। ছাপচিত্র মানে যে খুব মানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তারপরে একটু পরিশ্রম সাধ্য ব্যাপার, প্লেট রেডি করতে হয়, তারপরে সেই সাথে নানান ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন ধরো যে একটা জল রং আমরা করে ফেলতে পারি মুহূর্তের মধ্যে। আমার কাছে কিছু রং, কিছু তুলি এবং কিছু কাগজ থাকলে আমি করে ফেলতে পারি, কিংবা একটা ক্যানভাস থাকলে আমি হয়তো অ্যাক্রিলিকে একটা ছবি এঁকে ফেলতে পারি। কিন্তু ছাপচিত্রের ব্যাপারে হয় কি যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, একটা টেকনিক্যাল বিষয় আর কি। কিন্তু ছাপচিত্র এবং চিত্রকলার অন্যান্য মাধ্যম যেমন অ্যাক্রিলিক পেইন্টিং কিংবা ওয়াটার কালার পেইন্টিং কিংবা অয়েল পেইন্টিংয়ের যে কাজগুলো, সেগুলোর মানে বিষয়বস্তু হয়তো একই থাকে কিংবা একইভাবে হয়তো করা। কারণ হলো যে আমরা যখন ছাপচিত্র করি আমাদেরও কিন্তু একটা লেআউট করতে হয়। লেআউট করতে হয়, তারপরে সেটাকে আমরা ট্রান্সফার করি বিভিন্ন প্রিন্ট মাধ্যমে। কিন্তু বিষয়টা একই, যে দুইটাই চিত্রকলারই অংশ, কিন্তু একটা হলো ডিরেক্ট মাধ্যম আর একটা হলো ইনডিরেক্ট আর কি। হ্যাঁ, আমরা যেমন ক্যানভাসের কাজগুলো করি একদম ডিরেক্ট, আমরা একটা ক্যানভাস সামনে নিয়ে একদম মনের মাধুরী মিশে একেবারে কাজটা করে ফেলতে পারি, হ্যাঁ, রং তুলি দিয়ে। কিন্তু ছাপচিত্রের ব্যাপারে আমাদের একটু প্রস্তুতির ব্যাপার আছে। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব, যে ছাপচিত্র কত প্রকার ও কী 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 মাধ্যমে করা যায়, কী কী প্রসেসের মাধ্যমে করা যায়। এই বিষয় নিয়ে আমি আমার প্রথম ক্লাসটা আসলে আজকে দুটো ক্লাস। হ্যাঁ, প্রথম ক্লাসটা আমি মূলত এইভাবে প্ল্যান করেছি এবং তোমাদের কিছু ছবিও দেখাবো। প্রথম ক্লাসটা আমি এইভাবে প্ল্যান করেছি যে ছাপচিত্র এবং প্রিন্ট মেকিং সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেওয়া। কারণ এখানে আমি জানি না, অনেকে হয়তো ছাপচিত্র মাধ্যমের কেউ কেউ আছো, আবার বেশিরভাগ হয়তো ছাপচিত্রের বাইরে। তো সুতরাং এইটা যেহেতু স্পেশালি আমরা একটা সুযোগ পেয়েছি এই ছাপচিত্র সম্পর্কে জানার, সুতরাং আমি এই বিষয়ে একটু তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়া আর কি। কারণ হলো যে একটা বিষয় কি, যে তোমাদেরকে ধরো যে আমি একটা ধারণা দিলাম, কিন্তু হাতে কলমে যে পর্যন্ত আমরা কাজ না করব সে পর্যন্ত কিন্তু ধারণাটা কিন্তু সম্পূর্ণ হয় না। কারণ এটা ভেরি মাচ প্র্যাকটিক্যাল একটা বিষয়, নট থিওরিটিক্যাল হয়তো আমি তোমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বক্তৃতা দিতে পারি। এখানে আমরা সাধারণত জানি যে ছাপচিত্র সাধারণত 4 প্রকারে করা যায় আর কি। এইটা ইন জেনারেল একটা প্রকার ভেদ করা আর কি, একটা ট্রেডিশনালি এই বিষয়টা প্রচলিত আছে। কিন্তু মডার্ন প্রিন্ট মেকিং আবার ঠিক এই ধরনের একেবারে ট্রেডিশনাল জায়গা থেকে অনেক সময় বেরিয়ে এসে তারা অনেক ধরনের মিশ্র মাধ্যম, তারপরে অনেক ধরনের নতুন নতুন বিষয়গুলোকে তারা কিন্তু ইন্ট্রোডিউস করছে আর কি ছাপচিত্রের মধ্যে। সুতরাং কিন্তু আমরা ট্রেডিশনালি যেটা প্রচলিত আছে, প্রচলিতভাবে যেটা আমরা জানি যে বিষয়গুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। ছাপচিত্র সাধারণত 4 প্রকারের আমরা জানি। একটা ইন্টাগ্লিও, হ্যাঁ, ইন্টাগ্লিওর মধ্যে কি বলা যায়, এচিং, ড্রাই পয়েন্ট, এনগ্রেভিং, হ্যাঁ, এই বিষয়গুলো সাধারণত ইন্টাগ্লিও বলা হয়। ইন্টাগ্লিও অন্তর্লীন ছাপছবি, বাংলায় অনেক সময় অন্তর্লীন ছাপছবি। এবং ইন্টাগ্লিও কীভাবে করা হয় আমি একটু পরে আসছি। তারপরে রিলিফে আছে যেমন উডকাট, উড এনগ্রেভিং, এটাকে রিলিফ প্রসেস বলা হয়। তারপরে আছে প্ল্যানোগ্রাফি। আচ্ছা, এখানে একটা হলে ওই
মনিটর হলে মনিটর হলে ভালো হতো। পুরো আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে একটু সমস্যা হচ্ছে কি না বুঝতেছি না। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আচ্ছা এনিওয়ে, হবে হবে। আচ্ছা, তারপরে প্ল্যানোগ্রাফি। প্ল্যানোগ্রাফিতে যেমন লিথোগ্রাফ, মনোপ্রিন্ট, এগুলোকে প্ল্যানোগ্রাফি বলা হয়। তারপরে স্টেনসিল, সেরিগ্রাফি। সেরিগ্রাফিটা কি? সেরিগ্রাফিটা হলো স্ক্রিন প্রিন্ট যেটাকে বলি আমরা, সেটাই আসলে সেরিগ্রাফি আর কি। হ্যাঁ, স্ক্রিন প্রিন্ট, কিংবা কেউ বলে সিল স্ক্রিন, কেউ বলে স্ক্রিন প্রিন্ট। আবার কিন্তু এটা একেবারে কেতাবি ভাষায় বলা হয় সেরিগ্রাফি। ইনটাগ্লিও প্রসেসটা হচ্ছে যেটা আমি বললাম যে এচিং, ড্রাই পয়েন্ট, তারপরে এনগ্রেভিং। হ্যাঁ ওকে স্যার স্যার। হ্যাঁ, তো সেটাকে বলে ইনটাগ্লিও। যেহেতু যে কিছুক্ষণ আগে এখানে আমরা একটা মানে ইনটাগ্লিওটা কি হয়, ইনটাগ্লিওটা হয় যে এই যে এইরকম প্লেট তৈরি করতে হয়। হ্যাঁ, এবং এই প্লেটগুলো সাধারণত জিঙ্কের হতে পারে, কপারের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে। এবং সেই প্লেটগুলোর উপরে আমরা প্রথমে একটা আস্তরণ দিতে পারি। এটা হলো এচিংয়ের কথা বলছি। একটা আস্তর দিতে হয়, যেটাকে বলা হয় মানে বি ওয়াক্স, মানে মৌমাছির মোম দিয়ে একটা মানে একটা ইমালশনের মতো তৈরি করতে হয়। মৌমাছির মোম, সেই সাথে পিচ, বিটুমিন যেটাকে বলা হয় বিটুমিন, তারপর রেজিন, এগুলো মিক্সড করে একটা একটা আস্তরণ, একটা কমপ্লেক্স তৈরি করতে হয়। এবং সেটাতে একটা আস্তর দিতে হয় প্লেটটার উপরে, অর্থাৎ প্লেটটাকে প্রোটেক্ট করা। হ্যাঁ, এবং এই প্রোটেক্ট করার পরে তারপরে আমি ছবিটা ওর উপরে নিডল দিয়ে আঁকবো। নিডল দিয়ে এঁকে তারপরে সেটাকে আমরা এসিটে বাইট করব। নিডল দিয়ে যে অংশটুকু আমি তুলে দিলাম সেটা এসিটে বাইট করে, বাকি অংশটুকু যেটা নাকি আস্তর দেওয়া থাকে, বাকি অংশটুকু এসিটে আর বাইট করবে না। এটা হলো বেসিক জিনিস আর কি। যার ফলশ্রুতিতে এবং বাইট করার পরে সেখানে ডেবে যাবে, মানে মূল প্লেটটার মধ্যে থেকে কিছু অংশ ডেবে যাবে, যে জায়গাগুলোতে আমি লাইনগুলো দিলাম। ডেবে যাওয়ার পরে এরপরে যেটা হবে যে আমরা যদি নিচে দেখি যে প্লেটটা ঠিক ওই রকম, প্লেটটার মধ্যে মানে এই যে অংশটুকু ক্ষয়ে গেছে আর কি, সেই অংশের ভিতর রঙটা ঢুকে যাবে আর কি। হ্যাঁ, রঙটা হ্যাঁ, তারপরে রঙটা ঢুকে যাওয়ার পরে ঠিক এইভাবে এটার মধ্যে বাইট হবে। বাইট হওয়ার পরে তার উপরে আমরা কালার দিয়ে এরকম একটা প্রেসের মধ্যে সেটাকে চাপ দিয়ে কাগজের মধ্যে সেটা ট্রান্সফার করা আর কি। এটা হলো ইনটাগ্লিও প্রসেস। এখন এটা আমি যেটা বললাম এচিং পদ্ধতিতে, যেটা নাকি অ্যাসিড দিয়ে বাইট করা যায়, কিংবা আরও কিছু নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, তুতে এবং সল্ট মিশিয়ে একটা দ্রবণ তৈরি করা হয়, সেটাতেও বাইট করা যায়। এবং এই যে অংশটুকু বাইট হলো, মানে যে অংশ, সেটার ভিতরে রঙটা ঢুকিয়ে দিয়ে তারপরে উপরের সারফেসটা মুছে ফেলতে হবে। সারফেসটা মানে রঙটা ঢুকে গেল লাইনগুলোর ভিতরে, উপরের সারফেসটা আমরা ক্লিন করে ফেলবো। হ্যাঁ, সারফেসটা ক্লিন করার পরে তার এইভাবে রঙগুলো উঠে আসবে কাগজটার মধ্যে, ভিতর থেকে রঙটা উঠে আসবে। ক্লিয়ার? রঙগুলো কাগজের মধ্যে উঠে আসবে এবং তারপরে এটার মধ্যে একটা ছাপ তৈরি হয়। এইভাবে এখানে দেখানো হচ্ছে যে একটা মেশিনের মধ্যে দিয়ে এই প্লেটটার মধ্যে থেকে ছবিটা তুলে ধরা হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই ধরনের ছবি অঙ্কন করা সম্ভব এচিং মাধ্যমে। হ্যাঁ, এবং এইটি হচ্ছে ডুরার নামে একজন খুব বিখ্যাত শিল্পী, যাকে বলা হয় যে ছাপচিত্রের জনক বলা যেতে পারে, কিংবা ছাপচিত্রের যে একটা উচ্চ মানে একটা মানে বড় জায়গায় নিয়ে গেছে ছাপচিত্র মাধ্যমটাকে। হ্যাঁ, এবং সেটার একটা বড় কারিগর ছিলেন আলব্রেক্ট ডুরার। তিনি একজন জার্মান শিল্পী এবং তিনি একাডেমিক প্রসেসেই ছবি এঁকেছেন। 15 সেঞ্চুরিতে তার জন্ম।
15 সেঞ্চুরি টু 16 সেঞ্চুরি তিনি অ্যাক্টিভ ছিলেন, এবং সুতরাং আমরা বলতে পারি যে এই ধরনের মাধ্যমের মানে খুব আধুনিকভাবে আমরা যে কাজগুলো করছি তার সূচনা শুরু হয়েছিল 15 টু 16 সেঞ্চুরি সেই সময়। এবং তারপরে আরও কিছু কাজ দেখাচ্ছি এই ইন্টারগ্লিও পদ্ধতিতে, যেমন এটিউ আলব্রেক্ট ডুরারের অ্যাডাম অ্যান্ড ইভ, এটা তার খুব বিখ্যাত কাজ, এনগ্রেভিং মাধ্যমে করা আর কি, মেটাল এনগ্রেভিং মাধ্যমে করা। এবং মেটাল এনগ্রেভিং এবং ড্রাই পয়েন্ট এই দুটো জিনিস আবার সরাসরি প্লেটের ওপরে, এখানে কিন্তু কোনো ওয়াক্স টোয়াক্স দিতে হয় না, সরাসরি একটা মেটাল প্লেটের উপরে সরাসরি কিছু টুলস আছে, টুলস দিয়ে সরাসরি এই ছবিগুলো আঁকা যায়। এঁকে তারপরে এর মধ্যে রং দিয়ে উপরের অংশটুকু পরিষ্কার করে তারপরে এটা ছাপ নিতে হয় আর কি। তো এটা খুব প্রাচীন একটা পদ্ধতি, যেটা নাকি 15 সেঞ্চুরিতে রেনেসাসের সময়, ইটালীয় রেনেসাসের সময় এটার বিকাশ ঘটেছিল। এর আগে আমি ইটালীয় রেনেসাস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। তো সেই ইটালিয়ান রেনেসাসের সময় আমরা জানি যে সমস্ত মাধ্যমগুলো তার আপন ঠিকানা খুঁজে পেয়েছিল, তোলচিত্র তার আপন ঠিকানা খুঁজে পেয়েছিল, তারপরে এরকম প্রিন্ট মেকিং তার নিজস্ব ভাষা খুঁজে পেয়েছিল, এবং সেই একটা বড় ধরনের শিল্পের বিকাশ সাধিত হয়েছিল। এটা রেমব্রান্ডের একটা কাজ। রেমব্রান্ড একটা নেদারল্যান্ডের আর্টিস্ট, এবং উনিও কিন্তু এচিং মাধ্যমের খুব বড় শিল্পী ছিলেন। রেমব্রান্ড কিন্তু মূলত পেইন্টার ছিলেন, তার পেন্টিং সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি, অবগত আছি, পেইন্টার ছিলেন, কিন্তু তার পাশাপাশি তিনি ছাপচিত্র মাধ্যমে অনেক কাজ করেছেন। বিশেষ করে এচিং মাধ্যমে তিনি একটা বড় ধরনের কি বলবো যে দক্ষতা অর্জন করেছিলেন, এবং তিনি অনেক মানে নতুনভাবে এচিংটাকে নানানভাবে ব্যবহার করা যায় কিংবা নানানভাবে এই মাধ্যমে কাজ করা যায় সেই বিষয়গুলো তিনি উত্থাপন করেছিলেন। এইটাও রেমব্রান্ডের একটি কাজ, ল্যান্ডস্কেপ, এবং এটাও কিন্তু এচিং মাধ্যমে করা। এইটা হলো ফ্রান্সিসকো গোয়া। গোয়া হচ্ছেন একজন স্প্যানিশ আর্টিস্ট, এবং তিনি এই যে এচিং মাধ্যম যে বললাম, এচিংয়ের পরে আরেকটা ডেভেলপ হয়েছিল যেটাকে বলা হয় এচিং অ্যাকোয়াটিন্ট। অ্যাকোয়া শব্দটা আসছে, অ্যাকোয়া অর্থ আমরা জানি যে পানি, ওয়াটার, সেখান থেকে আসছে, অর্থাৎ পানির মতো করে ওয়াশ দিয়ে প্রিন্ট মেকিংয়ে কীভাবে কাজ করা যায় সেটা আবিষ্কার করেছিলেন ফ্রান্সিসকো গোয়া। এবং গোয়া তা আমরা লক্ষ্য করি যে তার ছবির প্রেক্ষাপটে সে কিছুটা মানে আরও একটু আধুনিক, মানে আরও একটু এক ধাপ এগিয়ে তিনি কিছুটা ওয়াশের মতো করে একটা 3D এফেক্ট নিয়ে আসার চেষ্টা করেছিলেন আর কি। গোয়ার একটি কাজ। এটা গেল খুবই ট্রেডিশনাল প্রিন্ট মেকিংয়ের একটি ধারা, কিন্তু পরবর্তীতে আমরা, এটাও ফ্রান্সিসকো গোয়ার একটি কাজ, পরবর্তীতে আধুনিক মানে এচিং, হ্যাঁ, খুব কালারফুল এবং খুব কনসেপচুয়াল, এরকম এইভাবেও কিন্তু সাম্প্রতিককালে এইভাবে কিন্তু কাজ হয় আর কি, যেটা নাকি সেই ট্র্যাডিশনাল জায়গা থেকে বেরিয়ে এসে এচিং মাধ্যমটাকে কীভাবে আধুনিকভাবে ব্যবহার করা যায় সেটার কিন্তু একটা প্রক্রিয়া। যেমন এটা মোর কালারফুল, এবং এত মানে অনেকগুলো প্লেট ব্যবহার করে এবং অনেক কালার, অনেক বর্ণিল। এবং আমরা জানি যে ট্র্যাডিশনালি যেমন ডুরারের কাজ দেখলাম কিংবা রেমব্রান্ডের কাজ দেখলাম, মনোক্রোম মানে এক রঙের হয়, বেশিরভাগ ডার্ক কালারের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু আধুনিক যে প্রিন্ট মেকার যারা আধুনিকভাবে যে ছবি আঁকছে, তারা কিন্তু এই মাধ্যমটাকে আধুনিকভাবে ব্যবহার করে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে অনেক বেশি উজ্জ্বলতার মধ্যে কিন্তু নিয়ে আসছে, এবং মডার্নভাবে এই মাধ্যমটার ইমপ্লিফিকেশন হচ্ছে আর কি। এরপর আসছে রিলিফ প্রসেস।
রিলিফ প্রসেসটা হলো ঠিক ইন্টাগ্লিও প্রসেসের ঠিক উল্টা। এবং কীরকম উল্টা, এখানে আমরা লক্ষ্য করি যে দুইটা অক্ষর আছে জি, একটা জি নামে একটা অক্ষর আছে, তাই না? আচ্ছা, সেই অক্ষরটা কি করা হয়েছে, যে ওটার সারফেসটা রেখে বাকি অংশগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে। মানে সারফেসগুলো রেখে বাকি অংশটুকু কেটে ফেলা হয়েছে, এবং আমরা দেখছি যে সারফেসটার প্রিন্ট আসতেছে। আর আগেরটা কি ছিল, যে সারফেসটা আমরা মুছে ফেলতেছি, ভিতরে যে লাইনগুলো চলে যাচ্ছে সেই লাইনগুলো চাপ দিয়ে আমরা কাগজের মধ্যে তুলে তুলে ধরছি। আর এটা হলো রোলার দিয়ে সারফেসটাকে অক্ষুণ্ণ রেখে সারফেসের মানে বাইরের যে বিষয়গুলো, মানে যেভাবে আমরা মানে ছবিটা আঁকবো সেই বাইরের জিনিসগুলোকে কেটে ফেলতে হয়, যার ফলশ্রুতিতে আমরা সারফেসের মধ্যে রোলার দিয়ে আমরা প্রিন্টটা নিচ্ছি। হ্যাঁ, এই যে এটাও দেখেন যে এটা একটা প্লেটের নমুনা, এবং এই প্লেটের মধ্যে আমরা লক্ষ্য করছি যে সারফেসটা রেখে সমস্ত অংশটুকু তারা কেটে ফেলছে। এখন এটার মধ্যে কিভাবে প্রিন্ট নেওয়া হবে, রোলার দিয়ে উপরে কালি দিলে, সারফেসের উপর কালি দিয়ে তারপরে হাতে ঘষে কিংবা মেশিনে এটা প্রিন্ট নেওয়া সম্ভব। সুতরাং রিলিফ এবং ইন্টাগ্লিও দুইটা কিন্তু বিপরীতধর্মী চরিত্র, এটা আমার মনে হয় ক্লিয়ার, তাই না? আচ্ছা, এর আগে আমরা একটা গ্রাফ দেখিয়েছিলাম, একটা ছবি দেখিয়েছিলাম। সেটার মধ্যে কি দেখা গেল, যে ভিতরের অংশ থেকে কালিগুলো বেরিয়ে আসছে, আর এটার মধ্যে কি দেখা যাচ্ছে, যে ভিতরের অংশটুকু কেটে কেটে ফেলছি আর উপরের সারফেস থেকে কালিটা বেরিয়ে আসছে। তার মানে বিষয়টা খুব ক্লিয়ার। হ্যাঁ, যে ইন্টাগ্লিও এবং রিলিফ দুইটা প্রসেস আমাদের কাছে পরিষ্কার। এখন আমরা কিছু শিল্পকর্ম দেখি। এইটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, খুব হিস্ট্রিক্যাল ছবি, যেটাকে বলে হীরক সূত্র, অর্থাৎ ডায়মন্ড সূত্র। বৌদ্ধ ধর্মাবলম্বী যারা ছিল তাদের একটা পবিত্র ধর্মগ্রন্থকে সর্বপ্রথম 9th সেঞ্চুরিতে চীন দেশে চিত্রিত করেছিল উডকাটের মাধ্যমে, এবং বলা যেতে পারে উডকাট চিত্রের প্রথম নিদর্শন। এবং এই ডায়মন্ড সূত্রটা হচ্ছে পৃথিবীর প্রথম পুস্তক হিসেবে বলা হয়। কারণ হলো যে এখন আমাদের যে ছাপার যে বিপ্লব ঘটেছে, সেই সময় তো এরকম ছিল না 9th সেঞ্চুরিতে। তখন 9th সেঞ্চুরির আগে আমরা জানি যে পুঁথিচিত্র ছিল আমাদের ট্রেডিশনে, মানে পুঁথিচিত্র ছিল। আমরা জানি পাল যুগের পুঁথিচিত্র কিংবা পাল যুগের পুঁথিগুলো কিভাবে হতো, ধারণা আছে? হ্যাঁ, তালপাতার পুঁথিতে হতো। কিন্তু পুঁথিগুলো কি প্রিন্ট করা হতো না হাতে লেখা? হাতে লেখা, হ্যাঁ, হাতে লেখা। যেমন কুমিল্লার ঈশ্বর পাঠশালায় অনেক পুঁথির সংগ্রহ আছে, বিশাল এক সংগ্রহ আছে। তো তার আগে এই প্রিন্টেড জিনিস আবিষ্কারের আগে সব কিছু কিন্তু হাতে লেখে বই 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 বের হতো, এবং সেগুলোকে বলে পুঁথি। কিন্তু এই ডায়মন্ড সূত্র, এই বইটি, এবং যেটার মধ্যে ছবি আছে, মানে কাঠ খোদাই করে ছবিও সেখানে তোলা হয়েছে, এটাই বলা হয় যে পৃথিবীর প্রথম পুস্তক ধারণা করা হয়। কিংবা তার আগে হয়তো ছিল, কিন্তু সেগুলো আবিষ্কৃত হয়নি, কিন্তু এটা আবিষ্কৃত। যেমন এই পুঁথিগুলো কীরকম ছিল, এই বইগুলো কীরকম ছিল, এটাকে বলে ব্লক বুক। একটা উডেন ব্লকের মধ্যে একদিকে ছবি, আরেক দিকে খোদাই করে অক্ষরগুলো ছাপা হতো। এই পাশের যে অক্ষরগুলো সেগুলোও কিন্তু খোদাই করে, এবং খোদাই করে এইভাবে স্ক্রল করে বইগুলো তৈরি করা হতো। হ্যাঁ, তো এইটা হলো খুব হিস্ট্রিক্যাল একটা বই। চীন দেশের এটা প্রথম চিত্রিত হয়েছিল, প্রথম ছাপা হয়েছিল, এবং চীনারা খুব প্রাউড ফিল করে যে তারা যে ছাপার সংস্কৃতি, সেই ছাপার সংস্কৃতির তারাই পত্তন ঘটিয়েছে, তারাই ছাপার আবিষ্কারক হিসাবে তাদেরকে চীনারা মানে 4টে আবিষ্কার নিয়ে তারা খুব গর্ববোধ করে। একটা হলো ছাপা, আর একটা হলো বারুদের আবিষ্কার। আমরা জানি যে চাইনিজরা খুব ভালো ক্র্যাকার বানাতে পারে, এখন চাইনিজ ক্র্যাকারের সমস্ত পৃথিবী ভরে গেছে, তাই না? যে হ্যাঁ, তো বারুদের আবিষ্কার তারা করেছিল। কম্পাস, আর কম্পাসের দিক আর একটা হলো কাগজের আবিষ্কার কিন্তু চীনারা বলছিল। হ্যাঁ, তো এই 4টা আবিষ্কার, কাগজ, ছাপা,
কম্পাস আর বারুদ, এই চারটা পৃথিবীতে সবার আগে চীনারা ইন্ট্রোডিউস করে, এটা যে তারা খুব প্রাউড ফিল করে। সুতরাং এই ছাপার নমুনা আমরা দেখলাম, এবং এই যে হীরক সূত্রের মধ্যে যে এইটাই বলা যেতে পারে উডকাট চিত্রের প্রথম নিদর্শন। আচ্ছা, তারপরে জাপানিজরা এটাকে কিন্তু আরেকটু ডেভেলপ করলো, এটাও কিন্তু একটা উডকাট চিত্র। হোকুসাই নামে একজন খুব বিখ্যাত শিল্পী ছিলেন, হোকুসাই, জাপানিজ শিল্পী, খুব বিখ্যাত শিল্পী। হোকুসাই ছিল হলো 18th সেঞ্চুরির একজন শিল্পী, এবং জাপানে একটা ট্রেন্ড চালু হয়েছিল উডকাট চিত্রের, যাকে বলে উকিয়ে। উকিয়েটা ছিল কি ভাসমান পৃথিবী, উকিয়ের বাংলা হলো ভাসমান পৃথিবী। এবং তারা একটা গ্রুপ অফ আর্টিস্ট, উডকাট আর্টিস্ট, তারা এই একটা ধারা তৈরি করেছিল উকিয়ে, এবং সেটা হলো কালার উডকাট, অনেকগুলো প্লেট ব্যবহার করে, এবং যেটাকে বলে অনেকটা ইমপ্রেশনিস্ট। এবং ইমপ্রেশনিস্ট শিল্পীরা, ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পীরা কিন্তু জাপানিজ উকুইয়ে চিত্রের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু ইমপ্রেশনিজমের পত্তন ঘটিয়েছিল। কারণ এটা কিন্তু তারা সরাসরি রিয়েলিস্টিকভাবে আঁকছে না, তারা এক ধরনের ইমপ্রেশন কিংবা এক ধরনের এক্সপ্রেশনকে তারা প্রকাশ করছে। হ্যাঁ, এই ছবিটার নাম হলো যে দি গ্রেট ওয়েভ অফ কোন রিভার যেন আর কি। হ্যাঁ, তো এটা মানে সুতরাং উডকাট চিত্রের ক্ষেত্রে আমরা, মানে কাঠখুঁটাই চিত্রের ক্ষেত্রে আমরা হলফ করে বলতে পারি যে এটার আবিষ্কার এই প্রাচ্য দেশে, মানে এশিয়াতে। প্রথমে চীন দেশে এটা শুরু হয়েছিল, তারপরে সেটাকে ডেভেলপ করে জাপানে, হ্যাঁ, তারপরে কোরিয়াতেও কিন্তু এটার প্রচলিত ছিল। অনেক পরে আমরা দেখি যে প্রায় 13, 14, 15 সেঞ্চুরিতে এটা ইউরোপে বিকশিত হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এইটাও কিন্তু আলব্রেক্ট ডুরার, তিনি কিন্তু সব মাধ্যমে কাজ করেছেন, উডকাট চিত্র করেছেন। এর আগে আমরা দেখলাম এনগ্রেভিং চিত্র তিনি করেছিলেন, আলব্রেক্ট ডুরার, যেটাকে হলো মাস্টার অফ প্রিন্ট মেকিং বলা হয়। এই ছবিটা আমার মনে হয় যে তোমরা কম বেশি সবাই দেখেছ। এই ছবিটার নাম কি? দি স্ক্রিম, তাই না? ভয়ার্ত একটা মানুষের ছবি। এবং এডভার্ড মুন্ড ছিলেন নরওয়ের একজন শিল্পী, তিনি 19th সেঞ্চুরির আর্টিস্ট, এবং তিনি উডকাট চিত্রে আমরা দেখলাম, কিছুক্ষণ আগে দেখলাম খুব ট্রেডিশনাল ওয়েতে ছবিগুলো আঁকা হচ্ছে, কিন্তু উনি একটু মডার্ন ফর্মে এক ধরনের এক্সপ্রেশনিজম ঢঙে তিনি এই ছবিটি এঁকেছেন। এবং পরবর্তীতে আরও কিছু শিল্পী, মডার্ন আর্টিস্টরা, মানে 19th সেঞ্চুরি এবং 20th সেঞ্চুরির শুরুর দিকে তারা কিন্তু খুব আধুনিকভাবে উডকাট চিত্রের একটা বিকাশ ঘটিয়েছিলেন। তার মধ্যে ক্যাথে কোলভিস নামে একজন নারী শিল্পী, জার্মানি নারী শিল্পী, তিনি কিন্তু খুব বিখ্যাত হয়েছিলেন, জার্মানি নারী শিল্পী, এবং তিনি কিন্তু মানবতাবাদী শিল্পী ছিলেন। এবং এই যে সোশ্যাল ইস্যু নিয়ে এবং যে সামাজিক সংকট কিংবা মানবিক সংকট, সেই বিষয় নিয়ে তিনি কিন্তু অনেকগুলো ছবি এঁকেছিলেন। ক্যাথে কোলভিস, জার্মান শিল্পী, উডকাট চিত্র, এটাও আমরা তার একটা উডকাট চিত্র দেখছি। এবং এগুলো সবই কিন্তু রিলিফ প্রসেসে। কিছুক্ষণ আগে শুরুর দিকে যেটা বললাম যে একজন চীনা আর্টিস্টের কাজ, লি হুয়া, তিনি খুব 1930s আর্টিস্ট। চীন দেশে একদম সমাজ বিপ্লবের আগের মুহূর্তে তারা কিন্তু খুব সামাজিক বিষয়গুলো নিয়ে এবং মানুষকে অ্যাওয়ার করার জন্য তারা কিন্তু অনেক ছবি এঁকেছেন। এবং ছাপচিত্রেও কিন্তু একটা সামাজিক মাধ্যম হিসেবে বলা হয়, কারণ হলো যে একটা ছবি এঁকে আমরা 10 জনের মধ্যে সেটা প্রচার করতে পারি ইচ্ছা করলে। কারণ হলো যে ছাপচিত্রের অনেকগুলো প্রিন্ট হয়, অনেকগুলো এডিশন হয়, এবং সেগুলো আমি একটা ভাবনা, আমার একটা চিন্তা, আমার একটা মানে কি বলবো, একটা শৈল্পিক আদর্শ আমি 10 জনের মধ্যে অ্যাট এ টাইম আমি ছড়িয়ে দিতে পারি।
তো সুতরাং ছাপচিত্রের একটা সামাজিক গুরুত্ব আছে, যার জন্য যারা সোশ্যালিস্ট আর্টিস্ট ছিলেন সেই সময়, সোশ্যালিস্ট ভাবধারার যারা শিল্পী ছিলেন, সাম্যবাদী চিন্তা চেতনার যে শিল্পী ছিলেন, তারা কিন্তু এই ছাপচিত্র মাধ্যমটাকে তারা বেছে নিয়েছিলেন, যে মানুষকে সচেতন করা, তারপর সমাজের যে বৈষম্য, দুঃখ দুর্দশা, সেগুলো তুলে ধরে আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষকে সচেতন করা, এই বিষয়গুলো কিন্তু তিনি করেছিলেন। এই যে লি হুয়া, ইনিও একজন চায়নার খুব বিখ্যাত শিল্পী। এরপরে আমি আসি 19th সেঞ্চুরি থেকে 20th সেঞ্চুরি, একটা মডার্ন যে মানে ওয়ার্ল্ডে আমরা দেখছি যে নানান ধরনের নতুন নতুন ভাবধারা তৈরি হচ্ছে, আধুনিক শিল্পের একটা পরিমণ্ডল তৈরি হচ্ছে। সেই সময় কিন্তু ছাপচিত্রেও তার প্রভাব পড়ে। সুতরাং উটকাটেও আমরা দেখি যে অনেক অনেক শিল্পীরা সেই আধুনিকভাবে ছবি আঁকা শুরু করে, এবং এই যে আমরা দেখছি যে উটকাটের খুব আধুনিক কিছু শিল্পীরা কাজ করছে। হ্যাঁ, হেলেন ফ্রাঙ্কেনথেলার একজন আমেরিকান আর্টিস্ট, তিনি একেবারে অ্যাবস্ট্রাক্ট ফর্মে কিছু উটকাট করেছিলেন, যেটাকে অসাধারণ রং এবং কম্পোজিশনের সমাহার তিনি ঘটিয়েছিলেন, এবং তিনি খুব বিখ্যাত হয়েছিলেন এইভাবে কাজ করা একজন নারী শিল্পী হেলেন ফ্রাঙ্কেনথেলার, আমেরিকান আর্টিস্ট। হেলেন ফ্রাঙ্কেনথেলারের আরেকটি কাজ। এরপরে আমরা আসছি প্ল্যানোগ্রাফি। প্ল্যানোগ্রাফি আবার একটু আলাদা, যেটা আমরা বললাম যে প্রথমে ইন্টাগ্লিও, তারপরে রিলিফ প্রসেস, তারপরে প্ল্যানোগ্রাফি। এইটা কিন্তু এই প্ল্যানোগ্রাফিটা আর একটু পরে আবিষ্কৃত হয়। আমরা জানি 19th সেঞ্চুরিতে অ্যালোয়েস সিনেফেল্ডার নামে একজন জার্মান ভদ্রলোক, তিনি এই মাধ্যমটা আবিষ্কার করেছিলেন। এটার মূল বিষয়টা কি, যে তেল আর জলের যে বৈপরীত্য, সেটাকে কাজে লাগিয়ে কিভাবে ছাপ নেওয়া যায়। এই যে আমরা যে স্টোনটা দেখছি, এই স্টোনটার ভিতরে কিন্তু প্রথমে তৈলযুক্ত এক ধরনের পেন্সিল দিয়ে অথবা তৈলযুক্ত কালি দিয়ে প্রথমে ছবি আঁকতে হয় এই স্টোনটার উপরে। এটাকে বলা হয় লাইমস্টোন, চুনা পাথর। জার্মানির বাভারিয়াতে খুব ভালো লাইমস্টোন পাওয়া যায়, এবং সেখানে এইভাবে সুন্দর করে সাইজ করে 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 এটা লিথোগ্রাফির কাজে ব্যবহার করা হয়। লিথো অর্থ স্টোন, নিশ্চয়ই আপনারা জানেন। তো এই স্টোনের উপরে প্রথমে গ্রিস অথবা তৈলযুক্ত পেন্সিল দিয়ে ছবি আঁকা হয়। তাতে করে হয় কি, যে তেলকে গ্রহণ করে এবং পানিকে রিজেক্ট করে। তেল সাধারণত জানে পানিতে, এটার উপরে ছবি আঁকার পরে একবার ওটার মধ্যে পানি, ওটা আবার একটু প্রিপেয়ার করতে হয়, গাম অ্যারাবিয়ান এবং একটু অ্যাসিড দিয়ে এটাকে প্রিপেয়ার করতে হয়। প্রিপেয়ার শেষ হলে তারপরে যে রোলারটা দেখছি, রোলারের মধ্যে কালি দিয়ে এটার উপর রোল করতে হয়, এবং একবার রোল করতে হয়, একবার উপরে পানি দিতে হয়। পানি দিলে সুবিধাটা কি হয়, যে পানি দিলে যে সাদা অংশটুকু, সেটার মধ্যে কিন্তু কালি ভরবে না। আর যেখানে যে অংশটুকু গ্রিসযুক্ত, যে এবং এখানে দেখা যায় যে কিছু কিছু কালো কালো ছোপ দেওয়া ছবিগুলো আঁকা হচ্ছে, এবং তার মধ্যেই কিন্তু কালিগুলো বারবার পড়ছে, এবং তারপর যখন আমরা প্রিন্ট নেব তখন দেখা গেল যে সাদা অংশ সাদাই থেকে যাচ্ছে, আর যেখানে কালি অংশটুকু সেটা ছাপাতে চলে আসতেছে। এই বিষয়টাকে ব্যবহার করেই কিন্তু লিথোগ্রাফি আবিষ্কৃত হয়েছিল। এবং লিথোগ্রাফি থেকে পরে কিন্তু এই যে অফসেট প্রিন্টিং, যেটা এখন আমাদের আধুনিক অফসেট প্রিন্টিং, এটার সূচনাই কিন্তু হয়েছিল লিথোগ্রাফি থেকে। এবং অফসেট প্রিন্টিং যখন আবিষ্কৃত হয়নি, তার আগে কিন্তু লিথোগ্রাফিতে পোস্টার থেকে শুরু করে অনেক ধরনের বিষয় ছাপা হতো, এবং কমার্শিয়াল প্রিন্টিং সেটা সূচনাই হয়েছিল লিথোগ্রাফির থেকে। পরবর্তীতে সেটা কিন্তু একটা কমার্শিয়াল প্রিন্টিং থেকে ছাপিয়ে একটা নান্দনিক চরিত্র তারা করে। এই যে এই ধরনের ছবি এখানে আঁকা হয়েছে, এবং সেটা কিন্তু একটা তেলযুক্ত, যেমন আমাদের অনেকটা ওই যে গ্লাস মার্কার্স যে পেন্সিলগুলো নিশ্চয়ই সবাই অবগত, সেরকমই আর কি তেলযুক্ত পেন্সিল দিয়ে ছবিটা আঁকতে হয়। নর্মাল পেন্সিল দিয়ে আঁকলে হবে না, কিন্তু এটা
একটু স্পেশাল পেন্সিল দিয়ে আঁকার পরে ঠিক এইভাবে আঁকলে এটা সুবিধা কি, আমি যেভাবে স্টোনের উপরে যেভাবে ছবিটা আঁকছি ঠিক একই ছাপ বেরিয়ে আসবে, এটার কোনো হেরফের হবে না। যেমন এসিডে এচ করলে একটা প্লেট, সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়, কিছু হয়, কিন্তু এটাতে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমি যা যা আঁকবো সেটাই ছাপে চলে আসবে। আর এটার একটা সুবিধা আছে যে আমি সরাসরি অনেকটা পেইন্টিংয়ের মতো কিংবা পেন্সিল স্কেচের মতো আমি সরাসরি যা আঁকছি সেটাই প্রিন্ট নেওয়া সম্ভব। এটার একটা বড় সুবিধা আছে প্ল্যানোগ্রাফি মাধ্যমে, অর্থাৎ লিথোগ্রাফি। এইটা একটি লিথোগ্রাফি মাধ্যমের একটি কাজ, এটি খুব বিখ্যাত কাজ। দমিয়ের নামে একজন শিল্পী আছেন, ফরাসি শিল্পী, যাকে বলে রিয়েলিস্ট আর্টিস্ট, এবং তিনি 19 সেঞ্চুরির আর্টিস্ট। এবং এই দমিয়ের খুব মানে সামাজিকভাবে খুব সচেতন একজন শিল্পী ছিলেন, এবং তিনি এই মাধ্যমটাকে নিলেন যে এই মাধ্যমে তিনি ছবি এঁকে প্রচুর প্রিন্ট করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে তার চিন্তা, যার জন্য দমিয়ের প্রচুর লিথোগ্রাফি মাধ্যমে তিনি ছবি এঁকেছেন। এবং লিথোগ্রাফি পরবর্তীতে এটা ডেভেলপ হতে হতে এমন একটা জায়গায় চলে গেল যে একেবারে হুবহু পেইন্টিংয়ের মতো করে, তার মানে এত কালারফুল কিভাবে সম্ভব, প্রশ্নটা আসতে পারে যে একটা প্রিন্ট এই কালারফুল সম্ভব এইভাবে যে অনেকগুলো প্লেট তৈরি করতে হবে। যেমন লাল রঙের জন্য একটা প্লেট, নীল রঙের জন্য একটা প্লেট, এরকম অনেকগুলো প্লেট একটার উপরে একটা ছাপ দিয়ে 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 তারা ফাইনালি এরকম একটা ছবি দাঁড় করানো সম্ভব। হ্যাঁ, এটা ধীরে ধীরে এরকমভাবে তারা টেকনোলজিক্যালি আরও ডেভেলপ করলো। এরকম ছবিও লিথোগ্রাফিতে আঁকা সম্ভব। এটা হলো এডভার্ড মুনকের আমরা উডকাট দেখলাম, এটা তার একটা সেলফ পোর্ট্রেট, তিনিও লিথোগ্রাফি মাধ্যমে কাজ করেছেন। ইউরোপে লিথোগ্রাফি মাধ্যমটা খুব জনপ্রিয় হয়েছিল 19 সেঞ্চুরি তার পরবর্তী সময়গুলোতে, এবং আমেরিকাতেও যে নিউ ওয়েভ এসেছিল সেখানেও লিথোগ্রাফি মাধ্যম ব্যাপক ভূমিকা নিয়েছিল আর কি। এটা হলো ভ্যান গকের একটা ছবি, এটাও লিথোগ্রাফির মাধ্যমে করা। এটাও লিথোগ্রাফির মাধ্যমে করা, মানে লিথোগ্রাফির মাধ্যমে আসলে যেটা হয় যে পেন্সিলের কাজটা অনেকে খুব পছন্দ করে, যে পেন্সিল মানে এই তেলযুক্ত পেন্সিলের যে স্পেশাল পেন্সিলগুলো আছে সেগুলো খুব সুন্দর করে শার্প করে তারপরে তার উপরে স্টোনের উপরে, এখন অবশ্য স্টোনের বিকল্প বেরিয়েছে, এখন প্লেটের উপর করা সম্ভব, যেটাকে বলে প্লেট লিথোগ্রাফি, যে মানে স্টোনের বিকল্প বেরিয়েছে, যে অনেক জায়গায় স্টোন অ্যাভেলেবল না, কারণ এই যে স্টোনগুলো খুব স্পেশাল স্টোন, লাইম স্টোন সব জায়গায় পাওয়া যায় না, এবং স্টোন ঘষতে হয়, ঘষে ঘষে সমান পরিষ্কার করতে হয়, এই বিষয়গুলো খুব কষ্টসাধ্য, যার জন্য এখন প্লেট লিথোগ্রাফিটা আরও বেশি জনপ্রিয় হচ্ছে আর কি। এটাও লিথোগ্রাফি, কালার লিথোগ্রাফি, একাধিক প্লেট ব্যবহার করে। একাধিক প্লেট মানে কি, স্টোন আমি বলতে যাচ্ছি যে অনেক সময় মানে প্রথমে একটা ছাপ নিয়ে তারপরে সেটা ঘষে আবার তার উপরে আরেকটা মানে প্রথমে ট্রেসিং করে মানে অনেকগুলো প্লেট তৈরি করতে হয়, একটার পর একটা ছাপ দিয়ে তখন একটা সুন্দর ছবি দাঁড় করানো সম্ভব। এটাও মুঙ্কের একটা ছবি, একটা লিথোগ্রাফির। এটা হলো পাবলো পিকাসো এমন একজন শিল্পী, তিনি মানে চিত্রকলা, ভাস্কর্য, ছাপচিত্রের যত মাধ্যম আছে সব মাধ্যমে কিন্তু উনি কাজ করেছেন, সব মাধ্যমে কিন্তু ওনার কাজ দেখা যায়। তো উনি লিথোগ্রাফিতেও কাজ করেছেন, এচিংও করেছেন, ড্রাই পয়েন্টে অনেক ধরনের মাধ্যমে উনি কাজ করেছেন। তো পিকাসোর একটা লিথোগ্রাফি, এবং লিথোগ্রাফিতে কিন্তু দুই রকমভাবে করা যায়, একটা হলো যে কালি দিয়েও করা যায়, পেন্সিল দিয়েও করা যায়। যে কালিটা ব্যবহার হবে যেটাকে বলে তুষ বলে, এবং সেটার মধ্যে কিন্তু গ্রিস যুক্ত থাকে আর কি, অয়েলি এক ধরনের কালি, সেটা দিয়েও কিন্তু ওয়াশ দিয়েও স্টোনের উপরে কাজ করা সম্ভব।
এখন আসলাম হলো স্টেনসিল পদ্ধতি। স্টেনসিল পদ্ধতিটা আরও কিছু পরে এসছে। এটা একটা আধুনিক মাধ্যম, মানে যেটাকে আমরা সেরিগ্রাফি বলি, কিংবা স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্টটাই আর কি স্টেনসিল পদ্ধতির একটা প্রধান মাধ্যম। আমরা মনোপ্রিন্টটাকেও ধরতে পারি। মনোপ্রিন্ট যেহেতু একটা সারফেসের মধ্যে ছবি এঁকে আমরা ছাপটা নেই, সেটাকেও আমরা না সরি, মনোপ্রিন্টটা হলো প্ল্যানোগ্রাফি। স্টেনসিল পদ্ধতিতে শুধুমাত্র আমরা এই স্ক্রিন প্রিন্টটাকেই স্টেনসিল পদ্ধতিতে বলতে পারি আর কি। এবং সেটা এক ধরনের সিল্কের তৈরি স্ক্রিন ব্যবহার করে এটা করা হয় আর কি। এটাও কিন্তু এই সিল্ক স্ক্রিন পদ্ধতিতে করা। অ্যান্ডি ওয়ারহল নামে একজন খুব বিখ্যাত আমেরিকান আর্টিস্ট, এবং আমেরিকাতে একটা এই স্ক্রিন প্রিন্ট কিংবা সিল্ক স্ক্রিন কিংবা সেরিগ্রাফি যাই বলি না কেন, এটা কিন্তু একই। স্ক্রিন প্রিন্ট, সিল্ক স্ক্রিন এবং সেরিগ্রাফি, মানে বিভিন্ন নামে তাকে ডাকা হয় আর কি। এইটার একটা বিপ্লব ঘটেছিল আমেরিকাতে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার মধ্যে সবচেয়ে ব্রাইট উজ্জ্বল শিল্পী ছিলেন অ্যান্ডি ওয়ারহল। তিনি পপ আর্টিস্ট নামে পরিচিত ছিলেন। পপুলার ইমেজগুলো নিয়ে এসে তিনি কাজ করতেন। এক ধরনের কনসেপ্ট তিনি ডেভেলপ করেছিলেন। তিনি সেই সময় যারা সুপারস্টার ছিলেন তাদেরকে উপজীব্য করে তিনি ছবি এঁকেছিলেন, এবং এই স্ক্রিন প্রিন্ট মাধ্যমে আর কি। এবং ফটোগ্রাফির ব্যবহার, স্ক্রিন প্রিন্টের কিন্তু অনেক আধুনিক সুযোগ সুবিধার ব্যবহার করা সম্ভব, এবং ফটোগ্রাফির ব্যবহার করা সম্ভব সরাসরি। এবং সেটার ব্যবহার করে তিনি কিন্তু এক ধরনের কনসেপচুয়াল কাজ করেছিলেন। তার একটি হলে যে এই যে মনরোর ছবি এঁকেছিলেন, হ্যাঁ। তারপরে মাওসেতুং, মানে খুব পপুলার ইমেজগুলো সেই সময় যে ক্রিয়েট হয়েছিল তাদেরকে উপজীব্য করে তিনি ছবি এঁকেছিলেন এই স্ক্রিন প্রিন্ট মাধ্যমে। স্ক্রিন প্রিন্ট মাধ্যমে কিন্তু আমাদের দেশে স্ক্রিন প্রিন্টটা খুব কমার্শিয়ালভাবে হয় আর কি। যেমন শাড়িতে স্ক্রিন প্রিন্ট হয়, গেঞ্জিতে স্ক্রিন প্রিন্ট হয়, স্ক্রিন প্রিন্ট নিয়ে ইনভাইটেশন কার্ড হয়। কিন্তু ক্রিয়েটিভ যে স্ক্রিন প্রিন্ট, যে আর্টওয়ার্ক হিসেবে কিন্তু আমাদের দেশে খুব বেশি হয় না বোধহয়, খুব বেশি প্রচলিত না। কিন্তু এটার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। আমি বাইরে বিভিন্ন জায়গায় দেখেছি যে এটা খুব একটা পপুলার ছাপচিত্রের একটা পপুলার মাধ্যম, এবং এটা অনেক শিল্পীরা এই মাধ্যমে কাজ করে থাকেন, এবং মানে খুব কালারফুল করা সম্ভব, খুব বর্ণিল চরিত্র দেওয়া সম্ভব। তারপরে নানান ধরনের টেকনিক্যাল বিষয়গুলোর সাথে ইনপুট দেওয়া সম্ভব। বিশেষ করে ফটোগ্রাফির ইমেজগুলো ব্যবহার করা সম্ভব, লেটারগুলো ব্যবহার করা সম্ভব, হ্যাঁ। যেমন এটাও একটা ফটোগ্রাফি ব্যবহার করে একটা স্ক্রিন প্রিন্টের কাজ। আমি জানি না আমাদের দেশে কেন এটা একটা আর্টওয়ার্ক হিসেবে জনপ্রিয় হলো না আর কি। তবে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির চারুকলা বিভাগে আমরা খুব এমফাসিস দিচ্ছি যে আমরা এই সিল্ক স্ক্রিন মাধ্যমটা খুব গুরুত্ব সহকারে আমরা করাবো আমাদের স্টুডেন্টদেরকে। আমরা ওখানে প্রজেক্ট রেডি করছি। আমাদের একটা চিন্তা আছে যে বাংলাদেশে যেহেতু হয় নাই, কিন্তু আমরা এটাকে আমরা অ্যাজ এ আর্ট মিডিয়াম হিসাবে আমরা এটাকে জনপ্রিয় করার চেষ্টা করব আর কি। আমাদের অলরেডি আমাদের স্টুডেন্টদেরকে করাচ্ছি, আমরা আমাদের স্টুডেন্টদের করাচ্ছি। এই যে এটাও একটি কাজ চমৎকার, মানে যে কালারফুল, মানে সেরিগ্রাফি কিংবা সিল্ক স্ক্রিনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটাকে মানে খুব কালারফুলভাবে কাজ করা সম্ভব। এই যে কি চমৎকার একটা কাজ, হ্যাঁ। এটা কিন্তু স্ক্রিন প্রিন্টার সম্ভব। মানে এই কাজগুলো আমি দেখাচ্ছি যে আমাদের এই ছাপচিত্র মাধ্যমের সম্ভাবনাগুলো আর কি, যে কতভাবে কাজ করা সম্ভব। এই যে 4টা ডিসিপ্লিন আমরা দেখালাম, এটা মনে হয় শেষ। 4টা ডিসিপ্লিনের জিনিসগুলো আমরা দেখালাম। একটা হলো ইন্টাগ্লিও, হ্যাঁ। তারপরে
রিলিফ, প্ল্যানোগ্রাফি, স্টেনসিল, হ্যাঁ, এবং 4টা ডিসিপ্লিনে কিভাবে কাজ করা সম্ভব সেগুলোর একটা ধারণা আমি দিলাম জাস্ট। কিন্তু যেটা প্রথমেই শুরুতেই বলেছি যে হাতে কলমে না করা পর্যন্ত এইটা, এবং কিংবা হাতে কলমে ডেমনস্ট্রেশন না দেওয়া পর্যন্ত এইটা মানে একটু ডিফিকাল্ট বোঝার। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে হ্যাঁ আমাকে আমার মনে হয় যে একটু আমাদের কতটুকু সময় আছে এই ক্লাসে? আরও 10 মিনিট। আচ্ছা, তো সেখানে আমি শেষে আমার একটা ছোট্ট ভিডিও দেখাবো, একটা ডেমনস্ট্রেশন। সেটা হলো যে কীভাবে মনোপ্রিন্ট, হোমমেড মনোপ্রিন্ট বাসায় বসে নিজে নিজে ছাপ নেওয়া সম্ভব, কিংবা ছাপাই ছবি তৈরি করা সম্ভব। এটার একটা ছোট্ট একটা 5 মিনিটের একটা ডেমনস্ট্রেশন আমি দেবো আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, কারো যদি কোনো কোশ্চেন থাকে, এই যে আমি যতটুকু একটু ধারণা দিলাম এই সম্পর্কিত, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার মনে হয় যে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। স্টেনসিল পদ্ধতিতে, স্টেনসিল মানে কি, যে আসলে মানে মূল বিষয়টা হলো যে একটা কাগজ থাকলে, আমি একটু একটা সাদা কাগজ কিংবা একটা রাফ কাগজ আমি জাস্ট একটু দেখাতে পারি। স্টেনসিলটা আসলে কীরকম? আচ্ছা, এই যে অংশটুকু আমি এইটুকু ছিঁড়ে ফেললাম, তাই না? আর এই অংশটুকু অক্ষত থাকলো। এখন আমি একটা কাগজের উপরে এটা সেট করে আমি যদি এই অংশটুকু রং করি, আর বাকি অংশটুকু কিন্তু অক্ষত থাকবে, বাকি অংশটুকু কাগজের উপর কিন্তু যাবে না। এটি আসলে বেসিক্যালি স্টেনসিল পদ্ধতি। যেমন ওই যে পোস্টার করে অনেক সময় টিন কেটে 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 ছাপ দেয় যে, হ্যাঁ, এটা স্টেনসিল পদ্ধতি। আর এই যে সিল্ক স্ক্রিনটা দেখালাম যে এটা কিভাবে স্টেনসিল পদ্ধতি, কারণ সিল্কের মধ্যে কিন্তু ফোঁটা ফোঁটা থাকে আর কি। সিল্কটার মধ্যে কিছু ম্যাশ থাকে, যে কত ম্যাশ এরকম থাকে, কোনো ঘন সিল্কেরই থাকে, আবার একটু পাতলা সিল্ক থাকে, বেশি ফোঁটা ফোঁটা থাকে। এখন হলো কালিটা ওই ফোঁটা দিয়ে যখন পাস হবে, হ্যাঁ, এবং আমি যখন এখানে এইটা দেখাই তো, এটা ওই যে একটু এখানে ওই যে উপরের অংশটুকু, হ্যাঁ হ্যাঁ, উপরেরটা কিন্তু একটা স্ক্রিন, হ্যাঁ, এবং তারপরে একটা দেখি পরেরটা, হ্যাঁ, এই যে স্ক্রিনটা নিচে নামিয়ে একটা স্কুইজার দিয়ে কালিগুলো টান দিচ্ছে, তাই না? কালিগুলো টান দেওয়ার পরে যেটা হয়েছে যে ওই সিল্কের যে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম ফুটা থাকে না, ওটিতে কালিটা পাস হয়ে নিচে কাগজের মধ্যে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন ওই কালিটা যে দিক দিয়ে আমি পাস করতে চাইবো সেই জায়গাটা ওপেন থাকবে, আর যে জায়গাটা আমি পাস করতে চাচ্ছি না সেই জায়গাটা ক্লোজ করে দিতে হবে। এটা হলো বেসিক কথা আর কি। মানে স্ক্রিনের মধ্যে কিন্তু খুব ছোটো ছোটো সূক্ষ্ম 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 ফুটা থাকে, ওইটাতে কালিটা পাস হবে। ওই যে ওই স্কুইজার দিয়ে টান দিচ্ছে না, টান দিলে ওই কালিটা পাস হয়ে নিচে যে পেপারটা আছে পেপারের উপরে ছাপটা পড়ে যাবে আর কি। মূল বিষয়টা হলো যে স্টেনসিল পদ্ধতিটা, যেটা বেসিক জিনিসটা হলো যে আমি এই জায়গাতে যে কালিটা পাস হবে একটা ছাপ পড়বে, আর এই জায়গাটা অক্ষত থাকবে, এটাই হলো স্টেনসিল পদ্ধতি। এবং সেটা স্ক্রিন প্রিন্টে এই জিনিসটা ডেভেলপ করেছে আর কি। এটার মধ্যে ইচ্ছা করলে আমি এক্সপোজ দিতে পারি, ফটোগ্রাফি এক্সপোজ দিতে পারি, ইচ্ছা করলে আমি ছবি এঁকে এক্সপোজ দিতে পারি। এক্সপোজ দেওয়ার পরে যেটা হবে যে এই যে স্ক্রিনটা যেটা আছে, স্ক্রিনটা প্রথমে কিন্তু অক্ষত থাকে, সাদা একটা স্ক্রিনের মধ্যে আমরা একটা কোটিং দিতে হয়, একটা ওই যে গ্রিন কালার একটা কোটিং দিতে হয়। কোটিং দেওয়ার পরে যেটা হয় যে এটার মধ্যে যখন আমি যে ছবিটা আঁকবো এঁকে, কিংবা আমার একটা মানে কি বলব ফিল্ম পজিটিভটা ওটার মধ্যে সেট করে দিয়ে আমাকে এক্সপোজ দিতে হবে। এক্সপোজ দেওয়ার ফলশ্রুতিতে যেটা দেখা যাবে যে পজিটিভটা আমি যেখানে রেখেছি সেই জায়গাটা অক্ষুণ্ণ রয়ে গেছে, আর বাকি অংশটুকু এক্সপোজ হয়ে গেছে। তখন ওইটা ধুলে ওই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওই জায়গাগুলো ম্যাশটা ওপেন হয়ে যাবে, মানে স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। তখন আমি যখন ওটা রেখে একটা
স্কুইজার দিয়ে টানবো, ওই দিক দিয়ে কালিটা পাস হবে, পাস হয়ে নিচে ছাপটা পড়ে যাবে। এটা হলো বেসিক জিনিস আর কি। কিছুটা মানে পুরাটা হাতে কলম না দেখলে আসলে হয় না এটা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। যাই হোক, যতটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আরও কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, জি বলুন। হ্যাঁ, ওইটা 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 হলো রিলিফ প্রসেসে, যে প্রথমে যে দেখালাম না, রিলিফ প্রসেসে ওটা উটকাঠি, ওটাও এক ধরনের উটকাঠ। এবং আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। যে আসলে আমাদের এই ভারতীয় উপমহাদেশে কাগজে ছাপার আগে প্রথমে কিন্তু কাগজে কিন্তু এই ব্লকটা শুরু হয় আর কি, এই কাপড়ে কিন্তু এই যে এখন যে আপনার উড ব্লকটা কাপড়ে যে ব্লক প্রিন্টটা করা হয়, সেটা কিন্তু এই আপনি জানেন যে এই যে ব্রাহ্মণদের নামাবলী, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ রাম, হলুদ কাপড়ের উপরে যে প্রিন্টটা, এখান থেকে কিন্তু প্রথম শুরু হয়েছিল আমাদের ভারতীয় উপমহাদেশে এই যে ছাপাই জিনিসটা আর কি। হ্যাঁ, তো সুতরাং ওইটাকে আমরা এখন পপুলার সেন্সে যেমন ধরেন যে ব্লক প্রিন্ট হচ্ছে, কিন্তু এই ব্লক প্রিন্টটাও কিন্তু এক ধরনের রিলিফ প্রসেস, যেটাকে কিছুক্ষণ আগে আপনি বর্ণনা দিলাম, এটাও এক ধরনের উটকাট। হ্যাঁ, খালেদ ভাই, জি বলুন। এই তো আমি একটা প্রশ্ন একটু শেয়ার করি আপনাকে রিলিজ দিয়ে। জি জি প্লিজ। ছাঁচগুলা যে আছে, ছাঁচগুলা দিয়ে যে সন্দেশ বানায়, তাই না? জি 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 সন্দেশ ছাপটাই পড়ে। জি, এই ছাপ আমার একটা আগ্রহের বিষয়, আমি জানি না মোটেও। এইটাকে কি আমরা, এই ছাপটাকে কি আমরা কিভাবে বিবেচনা করবো, এটা কি মনে হয়? যা শেয়ার করতে হবে। না 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 না, ভালো 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 প্রশ্ন করছেন। কারণ হলো যে আমাদের তো আসলে মানে 16 সেঞ্চুরি কিংবা 19 সেঞ্চুরির আগে আমাদের ছাপাই ছবি কিংবা ছাপাইয়ের কোনো সংস্কৃতি আমাদের দেশে কিন্তু গড়ে ওঠেনি আর কি। হ্যাঁ, যেটা চীন জাপানে গড়ে উঠেছিল। তো আসলে কিন্তু প্রাথমিকভাবে যে একজন যে বললেন যে ব্লক মানে কাপড়ে যে ব্লক প্রিন্ট, এবং সেটাই কিন্তু আমাদের আদি মানে কাপড়ের উপরে যে নামাবলী, এবং সেই সাথে যে যে সাজগুলো বলছেন সন্দেশের কিংবা পিঠার যে সাজ, এবং সেই সাজগুলো কিন্তু আমি মনে করি যে একটা প্রাথমিক ধারণা আমাদের এখানে ছিল যে ছাপ নেওয়া, যে ওখান থেকে যে আপনার একটা ছাপ বেরিয়ে হচ্ছে, একটা পিঠাটা ছাপানো হচ্ছে, কিংবা একটা একটা মানে একটা নকশি জিনিস তার মধ্যে পিঠার মধ্যে প্রয়োগ করা হচ্ছে। এটা কিন্তু আমি মনে করি যে একটা আদি রূপ, আমাদের ছাপাই কর্মকাণ্ডের একটা আদি রূপ হিসাবে আমরা ধরতে পারি আর কি। এবং এটা এখন কোন মাধ্যমের মধ্যে ফেলা যায় সেটা একটা গবেষণার বিষয় আছে, যে এটা কি ইন্টাগ্লিও হবে না রিলিফ, এটা নিয়ে মনে একটু ভাবতে হবে আর কি। জি জি জি, রাবার স্ট্যাম্প। হ্যাঁ, না, রাবার স্ট্যাম্পের এই প্রসঙ্গটা আনলেন তো সেই জন্য আমি একটু বলি আর কি। যেমন চীন দেশে কিন্তু মানে 3rd সেঞ্চুরিতে কিন্তু তারা কিন্তু যে সিল মোহর, মানে স্টোন কেটে যে তারা সিল বানাতো, যেটা নাকি চাইনিজদের খুব ঐতিহ্য, এই সিলগুলোর মধ্যে দিয়েও কিন্তু ছাপা কর্মকাণ্ডের একটা প্রথম সূচনা হয়েছিল আর কি। তো সুতরাং এই সিলের একটা বিশাল অবদান আছে, এবং আমরা হরপ্পা মহেঞ্জোদারোও কিন্তু আমরা সিলের নমুনা পেয়েছি আর কি। এবং সেটাও ধারণা করা হয় যে এটা দিয়ে তারা হয়তো সেটার মধ্যে কালি লেপন করে সেখানে সিল হিসেবে ব্যবহার করে। শুধু সিলটা কিন্তু ছাপচিত্রের একটা খুব আদি রূপ হিসাবে আমরা ধরতে পারি আর কি, এটা নিঃসন্দেহে। রাজার যে ছাপ এই যে, তারপরে পাঞ্জা, হাতের পাঞ্জা ব্যবহার করতো, তাই না? সেটা তো অবশ্যই। এবং খুব প্রাচীন যুগেও দেখা যায় যে বিভিন্ন ধরনের ন্যাচারাল এলিমেন্টস দিয়ে যে তারা রং বানাতো, এবং রং বানিয়ে তারা হাতের মধ্যে সেটা ঘষে তারা কিন্তু গুহার মধ্যে ছাপ দিত সেরকম। হ্যাঁ, হাতের ছাপ, তারপরে পায়ের ছাপ, সেটার কিন্তু নমুনা আমরা পাই। সুতরাং এটা আমরা ধরতে পারি যে খুব আদি একটা ছাপের প্রবৃত্তি, মানুষের মধ্যে যে একটা ছাপের প্রবৃত্তি ছিল, সেটার একটা আদি রূপ হিসাবে আমরা ধরতে পারি এই বিষয়গুলোকে আর কি।
নিঃসন্দেহে। হ্যাঁ। এই যে মাংসের মধ্যে কষায়ের দোকানে মাংসের মধ্যে স্বাস্থ্য বিভাগ একটা ওই সিল দিয়ে দেয় আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি মজা করার জন্য আমি শুনছি আপনি তো কথা বলেন না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার ওই ডেমনস্ট্রেশনটা দিয়ে আমরা শেষ করি এই পর্বটা। ভিডিওটা একটু দেখি। হ্যাঁ, ভিডিওটা প্রথম ভিডিওটা আমি জাস্ট একটা ছোট ডেমনস্ট্রেশন, এটা যদি আপনাদের সবাইকে একটু উদ্বুদ্ধ করে, এটা ভিডিও কোয়ালিটি আগে বলে নিচ্ছি, ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না, তবু জাস্ট এটা আমি এটা একটা মিনিট একটু পজ দেন। সেটা হলো আমি প্রেক্ষাপটটা একটু বলি যে এই ভিডিওটা করার যে ইয়ের সময়, যখন নাকি আমরা যে কোয়ারেন্টাইন সময় কি বলে ওটাকে লকডাউনের সময়, তখন আমি আমার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। তা আমার অনলাইনে ক্লাস নিতে হতো স্টুডেন্টদেরকে, এবং অনলাইনে ক্লাস নেওয়ার জন্য তাদেরকে আমি একটা ক্লাস নিচ্ছিলাম যে প্ল্যানোগ্রাফিতে কিন্তু লিথোগ্রাফিও হয় এবং সেই সাথে মনোপ্রিন্টও হয়। তো স্টুডেন্টদেরকে জাস্ট একটু ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য আমি তখন ওই মফস্বল শহরে এই জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে আমি একটা ছোট মানে ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছিল, এবং এটার আমার ওয়াইফ এটা হলো ভিডিওগ্রাফার আর কি, সে ওই মোবাইল দিয়ে ছবিটা তুলছে আর কি, এবং মোটেই সে প্রফেশনাল না, তবু চেষ্টা করছে। আর যার জন্য হচ্ছে কি বাইরের অনেক নয়েজ সাউন্ড খুব একটা ভালো ভিডিও না, এটা আর কি আমি বলে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, যে এইভাবেও ছাপ নেওয়া সম্ভব আর কি। হ্যাঁ, প্লিজ। হুম। যেটা জরুরি সেটা হলো যে আমরা এই যে থিনার আছে, যে থিনারের সাথে কালারগুলো মিশিয়ে হ্যাঁ এখানে যেটা জরুরি সেটা হলো যে আমরা এই যে থিনার আছে, যে থিনারের সাথে কালারগুলো একটু মিশিয়ে নেব, তাহলে মানে এই কাজ করতে অনেক একটু সুবিধা হবে। এবং আরেকটা যেটা বলা জরুরি সেটা হলো যে আমরা মূলত কাচের উপর আমরা কাগজে ট্রান্সফার করি, এবং এখানে আমি প্রথমে ছোট আঙ্গিকে একটি কাজ করে দেখাচ্ছি তোমাদেরকে যে কীভাবে সম্ভব। খুব ছোট্ট ভিডিও, মানে প্রথমে আমি ইয়েলোর একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি তৈরি করলাম। এখানে সবচেয়ে ভালো হতো যদি একটা রোলার থাকতো, রোলার দিয়ে অনেক অনেক চমৎকার সব ইফেক্ট নিয়ে আসা যায়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো রোলার নেই বলে তার বিনিময়ে আমি ব্রাশ দিয়ে কাজ করছি। এখন আমি এইটার উপরে ইচ্ছা করলে আমি একটা ব্ল্যাক দিয়ে একটি মুখ আঁকতে পারি। এটা ব্ল্যাক নিচ্ছি এবং এখানে একটি মুখ আঁকছি। আমি ছোট ছোট লাইন একটু লাইন দিতে পারছি এখানে ইয়েলোর উপরে। ভাই ভালো আছেন? কারণ হলো যে তোমাদের যেহেতু এই কোর্সটার নাম দিয়েছি ফেস স্টাডি, সুতরাং যতটা পারি কিছু ফেস নিয়ে কাজ করতে পারি আমরা। এই একদম খুব প্রাথমিকভাবে আমি এই কাজটি করতে পারছি, যে এখানে একটা যে বিষয় যে এই থিনারের যে ব্যবহারটা
সেটা অনেক সময় কম বেশি হলে একটু সমস্যা হতে পারে, সেজন্য খুব পারফেক্টলি সেটার ব্যবহারটা করতে হবে, তাহলে প্রিন্টটা ভালো আসবে, সেটা একটু মাথায় রাখতে হবে। আমি একটা A4 সাইজের কাগজ দিচ্ছি, আশা করি A4 সাইজের মধ্যে এটা কভার করবে। একটু টাইট হয়ে গেছে, এখানে কাগজটা পেস্ট করলাম, তারপরে এই যে কাপড়টা আছে এটা দিয়ে আস্তে আস্তে বসে বসে আমরা যেমন অনেক সময় উড কাটের সময় একটু এইভাবে দেখি যে দাঁড়ালো, আমরা ইচ্ছা করলে এটার মধ্যে দেখতে পারি যে দেখি কি দাঁড়ায়। চলে আসছে, হ্যাঁ, তো এরপরে আমরা এটা এখন এখানে আমরা দিয়ে দেব আমাদের এখানে গতকাল আমি পার্সোনালি কিছু ট্রাই করেছি, তার কিছু নমুনা এখানে আছে। এটা গেল প্রথম স্তর। এখন আমরা এইটাকে একদম মুছে ফেলবো কিছু থিনার দিয়ে। একদম কমপ্লিটলি গ্লাসের থেকে এই জিনিসটাকে একেবারে তুলে ফেলবো। একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে আমরা এখন দিস ইজ রেডি ফর সেকেন্ড ওয়ান। আমরা দ্বিতীয়টা শুরু করতে পারবো। এর মধ্যে এইভাবে আমাদের কাজ এগিয়ে যাবে। ওকে, তৃতীয় পর্ব শুরু করি। আসলে আচ্ছা আচ্ছা, আমি আমার এটা শিরোনাম দিয়েছি যে বাংলাদেশের ছাপচিত্র সূচনা থেকে সমকাল, মানে বাংলাদেশের ছাপচিত্রের কী ধরনের ব্যাপ্তি ঘটেছে এবং আমাদের ছাপচিত্র কিভাবে শুরু হয়েছিল, কাদের হাতে শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে কীভাবে ডেভেলপ করেছে। আমি কিছু জাস্ট শিল্পীদের কাজগুলো আমি দেখাবো, আমি সেই সাথে আলোচনা করব এবং আলোচনার মধ্য দিয়ে আমি আমাদের যতটুকু পারি আমাদের ইতিহাসটাও তুলে ধরার চেষ্টা করব আর কি। এইটা হলো আজকের মূল বিষয়। এটা দিয়ে করা যাবে না? আচ্ছা, বাংলাদেশের ছাপচিত্র সূচনা থেকে সমকাল, প্রিন্ট মেকিং অফ বাংলাদেশ বিগিনিং টু কন্টেম্পোরারি। হ্যাঁ, আমি কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি, যেমন সূচনা কথা, মানে কিভাবে শুরু হলো আর কি। সেটা চার্লস ডয়লি
একজন খুব বিখ্যাত চিত্রকরই বলতে পারি, যে ইংরেজ চিত্রকর। তিনি ঢাকা শহরে এসেছিলেন 1808 সালে। হ্যাঁ, 1808 সালে ঢাকা শহরে এসেছিলেন এবং 4 বছর ছিলেন, 12 সাল পর্যন্ত। তো এই সময়গুলো উনি আবার উনি মূলত এখানে এসেছিলেন কোম্পানির একজন কর্মকর্তা হিসাবে। তখন কিন্তু কোম্পানি যুগ চলছে আর কি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলছে। তিনি একজন কর্মচারী হিসেবে ঢাকা শহরে পদার্পণ করেছিলেন এবং 4 বছর এখানে তিনি বসবাস করেছিলেন। এবং তিনি একজন শখের পেইন্টার ছিলেন, কিন্তু পরবর্তীতে আর শখের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পরবর্তীতে উনি কিন্তু খুব সিরিয়াস পেইন্টার এবং প্রিন্ট মেকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। চার্লস ডয়লি, ঢাকার ইতিহাসের সাথে তার নামটা খুব ওতপ্রোতভাবে জড়িত আছে। কারণ হলো যে তিনি সেই মুঘল সুবে বাংলার যে রাজধানী ছিল 1610 সালে ঢাকা শহর প্রতিষ্ঠিত হয়েছিল, তার পরবর্তীতে এটা কিন্তু সেই রাজধানীটিতে কিন্তু অন্যদিকে সরে যায়, মুর্শিদাবাদে চলে যায়। তারপরে ঢাকায় যত মুঘল স্থাপত্য ছিল সেগুলো অলমোস্ট অ্যাবান্ডন হয়ে যাচ্ছিল আর কি, মানে সেগুলো পরিচর্যার অভাবে সেই রুইন্সগুলো, সেই মানে ধ্বংসাবশেষগুলো তাকে খুব আকৃষ্ট করেছিল, যে একটা শহর গড়ে উঠেছিল কিন্তু শহরটা আবার ভেঙে যাচ্ছে, কিংবা এই শহরের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে কেউ তুলে ধরছে না। যার জন্য তিনি একটি বই লিখেছিলেন, এন্টিকুইটিস অফ ঢাকা। হ্যাঁ, ঢাকার প্রাচীন নিদর্শনাবলী, এন্টিকুইটিস অফ ঢাকা। এবং এই বইয়ের ভিতরে তিনি অনেকগুলো ছবি এঁকেছিলেন, এবং ছবিগুলো তিনি প্রথমে এঁকেছিলেন কালি কলম অথবা পেন্সিলে যেভাবে আঁকেন। পরবর্তীতে এগুলোকে এনগ্রেভিং করে, এনগ্রেভিংটা যেটাকে বললাম যে ইনটাগ্লিও পদ্ধতি, এনগ্রেভিং করে উনি তার বইয়ের ভিতরে এন্টিকুইটিস অফ ঢাকা যে বইটি তিনি প্রকাশ করেছিলেন, সেই বইয়ের ভিতরে সন্নিবেশিত করেছিলেন এই ছবিগুলো আর কি। তো এই ছবিগুলো খুব হিস্ট্রিক্যাল এবং ঢাকার সাথে সম্পর্কিত ছাপচিত্রের প্রাচীন নিদর্শন হিসাবে আমরা ধরতে পারি আর কি, যে ঢাকা শহরকে চিত্রিত করেছে এনগ্রেভিং মাধ্যমে, এবং সেটা ছাপচিত্রের একটা মাধ্যমে তিনি এটা চিত্রিত করেছিলেন। এবং এটি আমরা বলতে পারি যে ঢাকার সাথে সম্পর্কিত এবং ঢাকা বসে আঁকা, যদিও এনগ্রেভিংগুলো উনি নিজের হাতে করেননি, উনি ছবিগুলো এঁকেছিলেন। এনগ্রেভিং করেছিলেন একজন খুব বিখ্যাত প্রিন্টার, যিনি মানে রয়্যাল ফ্যামিলির সাথে সম্পর্কিত একজন প্রিন্টার। মানে আসলে প্রিন্ট মেকার এবং প্রিন্টার দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। যারা প্রিন্টার আমরা কাদেরকে বলি, যারা নাকি ছাপ তুলে দেয় আর কি, প্রিন্ট মেকারকে সহযোগিতা করে কিংবা আর্টিস্টকে সহযোগিতা দেয়। আর্টিস্ট অনেক সময় ছবিটি এঁকে দেয়, তিনি অনেক সময় খোদাই করে দেন, এরকম আছে। এটা হুবহু খোদাই করে ছাপ নিয়ে নেবে, এটাকে বলে প্রিন্টার আর কি। প্রিন্টার কিন্তু ক্রিয়েটিভ কোনো পার্সন না, ইনি একটি টেকনিক্যাল পার্সন। হ্যাঁ, আর্টিস্ট কাজটা করে দিবে, সেটাকে হুবহু খোদাই করবে, খোদাই করে সে ছাপটা নেবে আর কি, এটাকে বলে প্রিন্টার আর কি। তো পরবর্তীতে কিন্তু প্রিন্ট মেকার শব্দটা আসলো। যে প্রিন্ট মেকারটা কি, যে প্রিন্ট মেকার হলো আর্টিস্ট, প্রিন্ট মেকার আর্টিস্ট বলে আর কি। সে হিমসেলফ অ্যান আর্টিস্ট, এবং সে নিজে কাজটা করবে এবং নিজে সেটা খোদাই করবে, নিজে ছাপ নিবে, আমরা যেটা করি আর কি। এবং এইটা কিন্তু প্রিন্ট মেকার হিসাবে প্রতিষ্ঠিত হল। এটা পরবর্তীতে আমরা দেখেছি যে রেনেসাঁসের সময় থেকে, 15th সেঞ্চুরি থেকে প্রিন্ট মেকার্সের যে ধারাটা, সেটা যেমন প্রচলিত ছিল, পাশাপাশি প্রিন্টারদেরও একটা গোষ্ঠী ছিল যারা সবাইকে যারা ছাপের সহযোগিতা করতো এবং ছাপটা তুলে দিত আর কি। তো সেরকম চার্লস ডয়লির যে ছবিগুলো এঁকেছিল, সেটা ল্যান্ডসিয়ার নামে একজন ইংরেজ প্রিন্টার তার ছাপগুলো তুলে দেয় এবং তিনি খোদাই করেছিলেন। হ্যাঁ, তো যাই হোক, আমাদের অনেকগুলো স্লাইড, আমি মানে গো ফাস্ট। তো এই ছবিগুলো আমরা দেখি একটু। এগুলো কিন্তু সব এনগ্রেভিং মাধ্যমে মেটালের উপরে এনগ্রেভ করে তারপরে পরে এটা ছাপ তোলা হয়েছে আর কি, সবগুলো কাজই।
এবং সেই এন্টিকুইটিস অফ ঢাকা এই বইটা পাওয়া যায়। এটার অনুবাদও হয়েছে, যে ঢাকার প্রাচীন নিদর্শনাবলী নামে বইটা খুব ভালো একটা অনুবাদ হয়েছে। এবং এই বইটার মধ্যে সেই সময় ঢাকার চিত্রটা অনেকটাই পাওয়া যায়, যে ঢাকা কেমন ছিল। এগুলো কিন্তু সব ঢাকার ছবি। এই যে মসজিদ, এটা এটা খুব হুনোস, এটা 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 এটার নাম কি দেওয়া হয়েছে, এটা কি একটা নাম আছে, যাই হোক 7 মসজিদ আছে, তারপরে মানে লোহারপুর, এই অনেকগুলো, এই যে একটা খুব সুরম্য নগরী গড়ে উঠেছিল ঢাকায়, কিন্তু সেটা পরবর্তীতে ধ্বংসাবশেষে পরিণত হয়। মানে একটা স্যাড স্টোরি আর কি, যে অ্যাবান্ডন সিটি হিসাবে। আচ্ছা, এটা গেল ঢাকার সাথে সম্পর্কিত প্রথম কিছু ছাপচিত্রের নিদর্শন। এরপরে আমরা আসব সেই একই সময়ে কলকাতাতে একটা ট্রেন ডেভেলপ করছিল, যেটাকে বলে বটতলার ছাপাই ছবি। এই বটতলার ছাপাই ছবিটা বই ছাপানো, মানে তখন আসলে এই যে আধুনিক যে ছাপাই পদ্ধতি, অফসেট প্রিন্টিং সেরকম ছিল না। বইয়ের ভিতরে ছবি দিতে হলে সেটা আলাদা ব্লক করে সেটা ছাপিয়ে তারপরে বইয়ের ভিতরে আলাদাভাবে ছবিগুলো সন্নিবেশিত করা হতো। তো সেটা করতে গিয়ে একটা শ্রেণী গড়ে উঠেছিল, তারা ছাপচিত্র মাধ্যমে কাজ করা শুরু করলো আর কি। এই ধরনের একটা ট্রেন্ড ডেভেলপ করছিল, এবং বইয়ের কনটেক্সটের সাথে সম্পর্ক রেখে এই ছবিগুলো তারা আঁকতো। এবং সেই সময় বইগুলো বটতলা ছাপা ছবি, বটতলা ছাপায় ছবি, যে বটতলার বইগুলো তখন যেখানে প্রকাশিত হয়েছিল, সেই বইগুলো মূলত কিছুটা রম্য রচনা, কিছুটা ধর্মীয় গ্রন্থ, রামায়ণ মহাভারত থেকে কিছুটা মানে স্যাটায়ার ধর্মী, এরকম মানে খুব প্রাথমিক অবস্থায় তখন আমাদের বুক ইন্ডাস্ট্রি কিংবা প্রিন্টিং ইন্ডাস্ট্রি কেবল শুরু হয়েছে 18th সেঞ্চুরির একেবারে বিগিনিং অফ 18th সেঞ্চুরি। এবং সেখানে কিছু প্রেস স্থাপন হচ্ছে, এবং প্রেসগুলো বইগুলো অনেক বই ছাপা হচ্ছে, মানুষের মধ্যে একটা জ্ঞানের তৃষ্ণা আস্তে আস্তে জাগ্রত হচ্ছে। কিন্তু সেটাকে আরও আকর্ষণীয় করার জন্য সেখানে কিছু ব্লক দেওয়া হচ্ছে, এবং সেই ব্লকগুলো ছেপে তারপরে ভিতরে দেওয়া হচ্ছে, যে বইটাকে আরও আকর্ষণীয় করার জন্য আর কি। এবং অন্নদামঙ্গল কাব্য যে বইটি, সেটা ছিল যে প্রথম সেই বইয়ের মধ্যে আমরা এই রকম প্রিন্ট মেকিং কিংবা ছাপা ছবি দেখি, এবং বলা হয় যে এটাই হলো প্রথম পুস্তক যেখানে আমরা ছাপা ছবি, সেটাকে মানে এই ব্লক করে ছবি ছেপে তার ভিতর সন্নিবেশিত করা হয়। 6টা ছবি সেখানে সন্নিবেশিত করা হয়েছিল, এবং সেখানে কিছু খোদাইকর যারা এসব মানে খোদাই করা, এবং তারা ছিল মূলত কর্মকার, সূত্রধর, এই শ্রেণী থেকে আসা, যে তাদের কিছু একটা স্কিল ছিল, সেই স্কিলটা কাজে লাগিয়ে এক ধরনের নাইভ ধরনের, মানে একটা একেবারে লোকজ ধরনের কিছু ছবি তারা তৈরি করেছিল। এবং তার মধ্যে দিয়ে আমাদের লোকশিল্পের, যেমন মানে কালীঘাটের পটচিত্রকে কমপ্লিমেন্ট করেছিল। কালীঘাটের পটচিত্র যেমন লোক শিল্পীরা সেখানে ছবি আঁকতো, এবং সেটাকে কমপ্লিমেন্ট করে বটতলার ছাপা ছবিগুলো এগিয়ে যাচ্ছিল। সুতরাং এইটাকে আমরা বলতে পারি ট্রেডিশনালি আমাদের রুটস, মানে ছাপা ছবির, মানে ছাপাই ছবির কিংবা আমাদের প্রিন্ট মেকিংয়ের রুটস হিসাবে আমরা কিন্তু বটতলার ছাপাই ছবিকে আমরা রুট হিসাবে ধরতে পারি আর কি। এই যে ছবিগুলো খুব একটু নাইভ ধরনের, মানে একটু লোকজ ধরনের, যে খুব একাডেমিক না, হ্যাঁ, এটাই ছিল তার ক্যারেক্টার, যে একেবারে মানে সেই একেবারে লোকজ শিল্পীদের মধ্য দিয়ে, তাদের চেতনার মধ্য দিয়ে, যে আমাদের রিক্সা পেন্টিং যেরকম, হ্যাঁ, সেরকমভাবে তারা, এখানে দেখো ড্রয়িংয়ের কোনো বালাই নেই কিংবা নেই, কিন্তু ছবিগুলো খুব ইন্টারেস্টিং, এবং তার একটা চরিত্র আছে, তার এই চরিত্রগুলো কিন্তু খুব মজার আর কি, হ্যাঁ। এবং সেগুলো বইয়ের সেই সময় স্যাটার ধর্মী, নকশা ধর্মী অনেক বই ছাপা হতো, কিছুটা আদি রসাত্ম, কিছুটা রম্য, কারণ ওই সময় সে ঠিক পাঠক শ্রেণী সেইভাবে গড়ে ওঠেনি, কেবল শুরু হয়েছে সেই সময়। হুতুম প্যাঁচার নকশা, এই ধরনের অনেক ধরনের বই সেই সময়। আচ্ছা, এটা গেল বটতলা ছাপা ছবি। কিন্তু তার পরবর্তীতেই এটা জাস্ট আমি একটা রুট হিসাবে, শিকড় হিসাবে, যে আমাদের ছাপাই ছবির শিকড় হিসাবে যদি আমরা ধরি যায় আসলে কি কোথায় শিকড়টা ছিল, সেটা কিন্তু বটতলার ছাপাই ছবিকেই ধরতে হবে। তারপরে যখন ইংরেজ প্রবর্তিত আর্ট স্কুল প্রতিষ্ঠিত হলো, কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুল, এবং সেখানে কিন্তু একেবারে একাডেমিক ওয়েতে ছাপাই ছবি শেখানো হলো। সেখানে ইংরেজ শিক্ষকরা আসলেন,
কিংবা আমাদের বাঙালি শিক্ষকরা তারা বিদেশে গিয়ে একেবারে একাডেমিক ছাপচিত্র শিখে আসলেন। তার মধ্যে একজন খুব বিখ্যাত ছিলেন মুকুল দে, খুব বিখ্যাত শিল্পী মুকুল দে। এই যে মুকুলদের কাজ এখানে আমি দিয়ে, এবং তিনি একাডেমিকভাবে আমাদের এখানে ছাপাই ছবি শুরু করলেন এবং শিক্ষাদান শুরু করলেন। তারও আগে আমরা জানি যে এই কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলের আরও আগে সে ইন্ডাস্ট্রিয়াল স্কুল অফ আর্ট ছিল, তার আগে মেকানিক্যাল স্কুল ছিল। এটা কিন্তু বিবর্তিত হতে হতে কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুল হয়েছে। এবং ইন্ডাস্ট্রিয়াল আর্ট স্কুল যখন ছিল সেখানে কিন্তু উডকাট শেখানো হতো। যে এইচ ফাউলার নামে একজন ইংরেজ চিত্রকর এবং ছাপচিত্রী এসেছিলেন, তিনি কিন্তু স্টুডেন্টদেরকে এই উডকাট মাধ্যমে শিক্ষা দিতেন। অর্থাৎ ইউরোপে যেটা পঞ্চদশ শতাব্দীতে কিংবা মানে 16th সেঞ্চুরিতে ইউরোপে এই যে ছাপাই ছবির একটা বড় ধরনের বিকাশ ঘটেছিল, যেটা আমি দেখালাম, আলব্রেক্ট ডুরার কিংবা রেমব্রান্ড কিংবা ফ্রান্সিসকো গোয়া, তারা এক ধরনের ছাপাই ছবির একটা বড় ধরনের বিকাশ ঘটেছিল। কিন্তু এটা ভারতবর্ষে কিছুটা দেরিতে আসে। আমরা দেখি যে 19th সেঞ্চুরি শেষের দিকে, 19th সেঞ্চুরির দিকে সেই ছাপাই ছবিটা ভারতবর্ষে আসে এবং সেটা একাডেমিক শিক্ষার মাধ্যমে আসে। যখন ইংরেজরা মানে একাডেমি প্রতিষ্ঠা করলো, এখানে আর্ট ইনস্টিটিউটগুলো প্রতিষ্ঠা করলো, সেখানে কোর্স কারিকুলামের অংশ হিসাবে সেখানে প্রিন্ট মেকিংও শেখানো হতো, পেন্টিংও শেখানো হতো, সবই। তো সেখানে কিছু ইংরেজ শিল্পীরা এসেছিলেন, তারা এখানে সূচনা করেছিলেন। পরবর্তীতে মুকুল দে বড় ভূমিকা রাখে, তাকে বিদেশে গিয়ে উনি, আমেরিকাতে গিয়ে উনি এই ছাপচিত্র নিয়ে আরও পাঠ গ্রহণ করেন। ফিরে এসে তিনি বলা হয় যে প্রথম কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলের প্রথম প্রিন্সিপাল, প্রথম বাঙালি তথা ভারতীয় প্রিন্সিপাল ছিলেন মুকুল দে। তার আগে ইংরেজরা ছিলেন। তো তো উনি, ওনার একটা কাজ এখানে আমরা শো করছি যে এটা খুব সম্ভব এচিং মাধ্যমের কাজ হবে। এটা এটা মানে, এবং এটা দেব না, হ্যাঁ হ্যাঁ, ওনার একটা কাজ, উনি হলো গুরু, আমাদের গুরুদের গুরু, এই জন্য ওনার কাজগুলো দেখাচ্ছি। আমাদের যারা গুরুপত্তন করেছিল, রমেন্দ্রনাথ চক্রবর্তী, উনি মুকুল দে এবং রমেন্দ্রনাথ চক্রবর্তী দুজনই আমাদের যিনি এই দেশে ছাপচিত্রের আন্দোলনের প্রবর্তন করেছে, শিল্প গুরু শফিউদ্দিন আহমেদ। শফিউদ্দিন আহমেদের এই দুই গুরু ছিলেন মুকুল দে এবং রমেন্দ্রনাথ চক্রবর্তী। ওনাদের কাছ থেকে কিন্তু পাঠ গ্রহণ করে পরবর্তীতে উনি কিন্তু ছাপচিত্র মাধ্যমের বড় শিল্পী হয়ে ওঠেন শফিউদ্দিন আহমেদ, এবং তার সতীর্থ ছিল হরেন দাস, রমেন্দ্র চক্রবর্তী। এবং এটা উড এনগ্রেভিং, হ্যাঁ, এটা রিলিফ প্রসেসে করা, হ্যাঁ, রবীন্দ্রনাথ চক্রবর্তীর কাজ। এটা ওয়ার্ক করছে না নাকি? এবং পাশাপাশি জয়নুল আবেদিন, ওনার কিন্তু ছাপচিত্র মাধ্যমে প্রচণ্ড আগ্রহ ছিল এবং মাঝে মাঝে তিনি করেওছেন কিছু কাজ, হয়তো ব্যস্ততার কারণে করেনি। এবং তিনি কিন্তু খুবই উৎসাহ নিয়ে কিন্তু এই যে আমাদের 1947 সালে, মানে 1947 সালে দেশ বিভাগের পরে উনি ভারতবর্ষ থেকে বাংলাদেশে চলে আসেন, তথাকথিত পাকিস্তানে চলে আসেন, এবং তিনি কিন্তু খুব আগ্রহ নিয়ে এই যে চারুকলা ইনস্টিটিউট স্থাপন করলেন। সেখানে কিন্তু প্রিন্ট মেকিংটাকে নিয়ে উনি সাবজেক্ট হিসেবে রেখেছিলেন। কারণ হলো যে এটা তার খুব ভালোবাসার একটা ছিল। এবং তুমি 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 দিতে পারো, হ্যাঁ, আচ্ছা। তো ওনার কাজগুলো যে সমসাময়িক মানে দুর্ভিক্ষের চিত্রমালা, এগুলোর কিন্তু অনেক শিল্পীকেও প্রভাবিত করেছিলেন। যেমন ওনার একটা ড্রাই পয়েন্ট আমরা বলতে পারি, ওনার একটা ড্রাই পয়েন্ট, উনি কিন্তু নিজেও ছাপচিত্র মাধ্যমে কাজ করেছেন। হ্যাঁ, আচ্ছা, এটা হলো কামরুল হাসান। কামরুল হাসান কিন্তু তার খুবই পছন্দের মাধ্যম ছিল ছাপচিত্র। উনি কিন্তু মানে প্রচুর ছাপচিত্র মাধ্যমে অনেক কাজ করেছেন, এবং এটা হলো তার খুব আর্লি লাইফের একটা কাজ। উনি কিন্তু কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন এবং সেই ধরনের একটা পোস্টারধর্মী উডকাট তিনি রচনা করেছিলেন আর্লি। এটা পরবর্তীতে একটু উদ্ঘাটিত হয়, এটা পরবর্তীতে এই বছর কয়েক আগে এই কাজগুলো সন্ধান পাওয়া যায় যে উনি স্টুডেন্ট লাইফে পোস্টারধর্মী কিছু উডকাট চিত্র করেছিলেন, এবং তার একটা নমুনা দেখি,
এটাও কামরুল হাসানের একটা মানে ঠিক একদম সোশ্যালিস্টিক স্পিরিট নিয়ে যে কাজগুলো করা, একটা বামপন্থার দিকে ওনারা ঝুঁকেছিলেন এবং বামপন্থাকে করেছিলেন, সেই সময়ের একটা ভাবনা এবং চেতনা নিয়ে এই কাজগুলো করা আর কি। এটাও কামরুল হাসানের খুব বিখ্যাত একটা কাজ। এটা খুব সময় লিনো কাঠ এবং এটা রায় বেশে নৃত্য, এটাও কিন্তু খুব বিখ্যাত কাজ। এবং এরকম অনেক উটকাঠ এবং লিনো কাঠ, তারপরে এগুলো কিন্তু কামরুল হাসান বিভিন্ন সময় করেছেন এবং দেশ স্বাধীন হওয়ার পরেও তার একটা ইমেজ ৭৪ নামে একটা সিরিজ করেছিলেন, সেখানে অনেকগুলো কাজ তিনি করেছিলেন। এবং এটা জাস্ট কামরুল হাসানের একটা ছবি আমি এখানে করলাম। হ্যাঁ, না প্রিন্টেড না, এটা পোস্টার, এটা পোস্টার ছিল। হ্যাঁ, পোস্টার ছিল। আচ্ছা, এরপর আমরা প্রতিকৃতির কথা বলি, যারা নাকি বাংলাদেশের এই ছাপচিত্রের গোড়াপত্তন করেছেন এবং অনেক শূন্য থেকে শুরু করা আর কি, একেবারে জিরো থেকে, হ্যাঁ, শূন্য থেকে শুরু করা, যে এখানে কোনো ধরনের প্রেক্ষাপট ছিল না এই ঢাকা শহরে, কিন্তু তারা কিন্তু কাজ করে গেছেন এবং এটাকে আরও ব্যাপ্তি দিয়েছেন। আমাদের প্রতিকৃত ছাপচিত্রের শিল্পের প্রতিকৃত হিসাবে আমরা শফিউদ্দিন আহমেদকেই ধরি সবসময়, যে ওনার হাতেই গোড়াপত্তন হয়েছিল একটা ছাপচিত্র বিভাগের এবং ওনার হাত ধরে এই সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়ে আর কি। ওনার একটা আর্লি কাজ আর কি, সেটা হলো যে উনি যখন কলকাতাতে, এবং ওনার সময় একটু বলতে হয় যে উনি কিন্তু কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের খুবই কৃতি ছাত্র ছিলেন এবং পরে সেখানে শিক্ষক হিসেবেও যুক্ত হয়েছিলেন এবং তিনি অল ইন্ডিয়াতে ছাপচিত্র মাধ্যমে কাজ করে প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন এবং অনেক পুরস্কারও পেয়েছিলেন। এবং তিনি যখন 47 সালে দেশ বিভাগের পরে বাংলাদেশে চলে আসেন, এবং মানে ওনার খ্যাতিটা কিন্তু সেই সময় ছিল অবিভক্ত বাংলায়, তো যার জন্য হয়েছে কি যে ওনার এই যে কৃতি শিল্পী হিসাবে ওনার যে একটা স্বীকৃতি উনি বিভিন্ন সময় পেয়েছেন, সেটা কিন্তু একটা মানে কিছুটা কাজ দিয়েছিল উনি যখন এখানে ছাপচিত্র বিভাগ প্রতিষ্ঠা করে। কিন্তু এখানে তাদেরকে শুরু করতে হয় একদম শূন্য থেকে, এখানে কোনো মেশিন ছিল না, কোনো ধরনের ম্যাটেরিয়াল ছিল না, সেগুলো আস্তে আস্তে জোগাড় করে আস্তে আস্তে মানে মডিফাই করে কিংবা ইম্প্রোভাইজ করে এই জিনিসগুলো তারা এনহান্স করে একেবারে সুন্দর থেকে শুরু করেছিলেন। তো কিন্তু তার দক্ষতা, ছাপচিত্রের দক্ষতা, যেমন এগুলো সব উড এনগ্রেভিং, হ্যাঁ, এই উড এনগ্রেভিংগুলো যে দক্ষতা, সেটা মানে মানে সাংঘাতিক অন্যরকম ছিল। যার জন্য তার কাজগুলো যদি আমরা দেখি এবং ধারাবাহিকতা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু বুঝতে পারবো যে তিনি ছাপচিত্রের কত বড় মাপের শিল্পী ছিলেন। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু একটা জায়গায় থেমে থাকেনি, উনি আবার নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন, আধুনিক ছাপচিত্রের যে ধারা তার সাথে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। কারণ এগুলো কিন্তু এই কাজগুলো কিন্তু পার্টিশনের পরে উনি যখন দেশ বিভাগের পরে ঢাকায় চলে আসলেন, তখন কিন্তু এই কাজগুলো উনি করলেন। এবং মজার ব্যাপার, ঢাকায় যখন এলেন, ঢাকার আসার পরে কিন্তু উনি খুব একটা উড কাট কিংবা উড এনগ্রেভিংয়ের কাজ কিন্তু করেনি, বরং এচিংটাই বেশি করেছেন। এবং ডিপ এজ মানে এচিংয়ে অনেক ধরনের তিনি গবেষণা করেছেন, রিসার্চ করেছেন এবং অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। তার কাজগুলোর মধ্যে কিন্তু তার প্রমাণ আমরা দেখি আর কি। হ্যাঁ, উড এনগ্রেভিংটা হলো যে, উড কাটটা হলো যে আমরা খুব সহজভাবে একটা যে কোনো কাঠের উপরে আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, আর উড এনগ্রেভ মানে যে কোনো কাঠ, মানে ইন দ্য সেন্স যে মানে আমরা যেমন প্লাইউড, তারপরে কেরোসিন কাঠ, কেরোসিন উড, এগুলোর মধ্যে করতে হয়। কিন্তু উড এনগ্রেভিং যেটা হয়েছে কি, সেটা গাছটাকে ক্রস সেকশনে কাটতে হয়। ক্রস সেকশনে কাটার পরে এটা খুবই শক্ত হয়, মানে কাঠটা খুব শক্ত হওয়ার পরে তার উপরে ওই মানে খুব উড এনগ্রেভিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য খুব লিনিয়ার আর কি, লাইন দিয়ে 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 কাজটা করা আর কি, মেটাল এনগ্রেভিংয়ের মতোই। হ্যাঁ, হ্যাঁ, না না, কাঠের ডিজাইন না, না না না, মেশিন টেশিন দিয়ে না, হাত দিয়েই করে। বিভিন্ন ধরনের খুব শার্প নরুন আছে আর কি। আর এটা মানে একটু শক্ত হতে হয় আর কি, মানে সারফেসটা, কাঠের সারফেসটা খুব শক্ত হতে হয়।
শক্ত হলে তাহলে হয় কি যে কাঠটা ভেঙে যায় না, যার জন্য হয়েছে কি সেটার মধ্যে খুব যেমন ওনার আগে 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 এই যে যেমন এটা হলো উড এনগ্রেভিং, এটা কিন্তু এটার মধ্যে আমরা দেখতেছি যে উনি মানে নরুন দিয়ে কিংবা টুলস দিয়ে খুব সূক্ষ্মভাবে কাজ করছেন, মানে উড এনগ্রেভিংয়ে খুব সূক্ষ্মভাবে লিনিয়ার ধর্মী কাজ করা সম্ভব আর কি। লগ, হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম যে ক্রস সেকশনে কাটতে হয়, মানে উড এনগ্রেভিং। প্লাইউডের মানে উডকাট উড এনগ্রেভিংয়ের মধ্যে মানে উডকাটের মধ্যে পার্থক্য হলো যে উডকাটটা তোমার ধরো যে এত সেন্সিটিভ না আর কি। উডকাটটা তুমি ধরো যে আলো ছায়ার খেলা তুমি দেখাতে পারো, সব কিছু করতে পারো, কিন্তু একদিকে প্রায় একই রকম, আবার হয়েছে কি দুইটার একটা ক্যারেক্টার ভিন্ন, দুইটা ক্যারেক্টারটা ভিন্ন। যেমন ধরো যে হ্যাঁ 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 উপরের দিকে ওই যে ইসের ওনাদের কাজগুলো, যেমন এটা একটা উডকাট হিসাবে আমরা ধরতে পারি, হ্যাঁ এটা একটা উডকাট। এখানে কিন্তু এই যে খুব গভীর লিনিয়ার লাইনের যে দেখার সেটা কিন্তু নাই। আর শফিউদ্দিন স্যারের কাজগুলো যেটা দেখায় এটার মধ্যে কিন্তু খুবই রেখার এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো এটার মধ্যে নিয়ে আসতে কাঠের একটা বড় পার্থক্য আছে, হ্যাঁ এটা আর কি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা শফিউদ্দিন স্যারের একটা কাজ আর কি। এটা খুব সম্ভব এটা হলো ড্রাই পয়েন্টে করা আর কি, হ্যাঁ। আচ্ছা এই যে তারপরে হচ্ছে কি যে শফিউদ্দিন স্যার যখন কলকাতা থেকে ঢাকায় চলে এলেন, ঢাকায় কিন্তু মানে যেটা দেখা যায় যে এটা একটা মানে নদীমাতৃক দেশ, এটা কিন্তু তিনি আবিষ্কার করলেন। এবং নদীমাতৃকতার সাথে সাথে যে এই যে জীবনযাত্রার একটা সম্পর্ক আছে, যেমন ফিশিং, মাছ ধরা, তারপরে মাছ, এই বিষয়গুলো কিন্তু ওনার ছবির বিষয়বস্তু হয়ে চলে আসলো। এবং সেই সাথে এটার সাথে তিনি মডার্ন আর্টের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করলেন, যার জন্য দেখা যায় যে কলকাতার থেকে যখন ঢাকা আসলেন, ঢাকার এখানে মানে অলরেডি 1950-60s সমস্ত বিশ্বে কিন্তু এক ধরনের মডার্ন আর্টের কিন্তু সূচনা হয়ে গেছে। এবং সেটার সাথে রিলেট করার জন্য উনিও কিন্তু আধুনিকভাবেই কিন্তু ওনার কাজগুলো মানে উনি ওনার অনুধাবনগুলো এবং রিয়েলাইজেশনগুলো সেইভাবে কিন্তু মার্চ করে গেল আর কি। এই যে এই কাজগুলো আমরা দেখি যে অনেক বেশি এক্সপেরিমেন্টাল, পরীক্ষাধর্মী, হ্যাঁ গো ফাস্ট। এই যে অনেক ধরনের আমরা যদি সেই তার যে সাঁওতাল, তারপরে বাড়ি ফেরা, ওই ছবিগুলোর সাথে যদি মিলে দেখি তাহলে অনেক দূরে চলে গেছেন এই কাজগুলোতে, আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করছেন। হ্যাঁ রেখা ধর্মিতা আরও বৃদ্ধি পাচ্ছে তার কাজের মধ্যে। হ্যাঁ এটা একটা সেলফ পোর্ট্রেট ওনার। আচ্ছা তারপরে হাবিবুর রহমান সূচনার দিকের একজন শিল্পী ছিলেন হাবিবুর রহমান, উনি উডকাট করতে, এই যে এইটা কিন্তু না এনগ্রেভিং না, এটা কিন্তু উডকাট, দেখো এটা কিন্তু সেই, হ্যাঁ। তো এখন তুমি আমার মনে হয় পার্থক্যটা নিরূপণ করতে পারবা। তারপরে কিবরিয়া স্যারেও কিন্তু একটা মোহাম্মদ কিবরিয়ার একটা বড় ভূমিকা আছে আমাদের দেশের ছাপচিত্রের প্রসারে। উনিও জন্য বেসিক্যালি পেন্টিংয়ের স্টুডেন্ট ছিলেন, এবং উনি আমৃত্যু পেন্টিংও করে গেছেন, কিন্তু পাশাপাশি তিনি কিন্তু ছাপচিত্রে এচিং এবং লিথোগ্রাফির মাধ্যমে একেবারে মডার্ন অ্যাবস্ট্রাকশন একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন। এবং রং রেখা এবং তার মধ্যে নানান ধরনের পরীক্ষা নন কনভেনশনালভাবে, কনভেনশনাল প্রিন্ট মেকিং যেরকম আছে সেটার বাইরে গিয়ে একদম নন কনভেনশনালভাবে উনি কাজ করার চেষ্টা করেছেন, এবং খুব আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি কাজ করার চেষ্টা করেছেন মোহাম্মদ কিবরিয়া। এই যে তার কাজগুলো মানে আমাদের দেশের বলা যেতে পারে যে অ্যাবস্ট্রাকশনের গুরু হিসেবে তাকে ধরা হয়। এবং তিনি তার প্রিন্ট মেকিং মাধ্যমে তার এই ছাপ কিন্তু রেখে গেছেন আরও বেশি, আরও প্রকটভাবে, কারণ এখানে পরীক্ষা নিরীক্ষার সুযোগ কিন্তু অনেক বেশি। হ্যাঁ তার যে কালার কম্বিনেশন, এই কাজটা কিন্তু একেবারে নন কনভেনশনালভাবে তিনি একটা রিয়াকশন করেছেন, তেল আর জলের রিয়াকশন করে তারপরে তিনি এটাকে এজ করে তারপরে এক ধরনের তৈরি করেছেন। হ্যাঁ
তারপরে দেখি তারপরে আমি চলে আসতেছি বাংলাদেশের সমকালীন ছাপচিত্র পরবর্তীতে যারা ছাপচিত্র মাধ্যমে, এবং আমি এটা এখানে এই মানে শোর মাধ্যমে আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের ছাপচিত্র মাত্র 1948 সালে যদি আমরা তার সূচনা হিসেবে ধরি, কিন্তু এই কিছুদিনের মধ্যে কিন্তু নানানভাবে কাজ হচ্ছে। মানে একটা ইনস্টিটিউট ছিল, সেখান থেকে অনেকগুলো ইনস্টিটিউট এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এবং সবগুলো ইনস্টিটিউটেই ছাপচিত্র বিভাগ আছে। বাংলাদেশের আগে যেমন শুধু ঢাকা কেন্দ্রিক ছিল, এখন রাজশাহী, খুলনা, চিটাগাং, বড় বড় শহরগুলোতেও কিন্তু সেখানে ছাপচিত্র মাধ্যমে প্রচুর কাজ হচ্ছে, এবং সে এই মাধ্যমটা মানে আস্তে আস্তে তার ব্যাপ্তি আরও ছড়িয়ে যাচ্ছে। তো সেটা এবং কত মানে ম্যাচিউর ধরনের কাজ আমাদের শিল্পীরা করছে এবং কত ধরনের কাজ করছে, সেই বিষয়টা দেখানোর জন্যই মূলত আমার এই শো। এখানে যেমন আব্দুর রাজ্জাক, উনিও কিন্তু আর্লি এইজের, উনি কিন্তু মূলত ভাস্কর আব্দুর রাজ্জাক, ওই যে জয়দেবপুরের যে সে বিখ্যাত জাগ্রত চৌরঙ্গীর যে ভাস্কর, উনি কিন্তু প্রিন্ট মেকিংয়ের উপরে কিন্তু স্পেশাল ডিগ্রি নিয়েছেন আমেরিকাতে, হ্যাঁ, আইও ইউনিভার্সিটিতে। এবং বলা যেতে পারে স্বাধীনতার পরে আর কি, স্বাধীনতার পরে, তার আগে তো হয়েছে নিশ্চয়ই, নবেরা করছে, করছে, কিন্তু স্বাধীনতার পরে আমরা প্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য হিসেবে তাকে চিহ্নিত করতে পারি। উনি কিন্তু বেসিক্যালি প্রিন্টের স্টুডেন্ট ছিলেন এবং অনেক প্রিন্ট মাধ্যমে অনেক কাজ করেছে, এবং খুব বিখ্যাত একজন লেসানিস্কি নামে একজন খুব বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রিন্ট মেকার, তার কাছ থেকে উনি লেসন নিয়েছিলেন। এবং কিন্তু পরবর্তীতে উনি আবার শিফট করেন, ভাস্কর্যের দিকে চলে যান আর কি। কিন্তু তার আর্লি লাইফের কিছু প্রিন্ট এখানে আছে, যেমন এই যে এটা একটা ড্রাই পয়েন্ট, তারপরে হ্যাঁ এটাও একটা তার চমৎকার কাজ, আরও বেশ অনেক কিছু কাজ তিনি করেছেন। তুমি একটু চলে যাও। হ্যাঁ, এটা হলো রফিকুন নবী স্যার। এবং মজার ব্যাপার হলো যে আমাদের মানে যারা ছাপচিত্র মাধ্যমে কাজ করেছেন তারা কিন্তু সব অনেকেই আবার পেইন্টারও, হ্যাঁ, পেইন্টিংয়ের পাশাপাশি তারা ছাপচিত্র, যেমন রফিকুন নবী স্যার উনি কিন্তু পেইন্টিংয়ের স্টুডেন্ট, যেমন কিবরিয়া স্যার পেইন্টিংয়ের স্টুডেন্ট ছিলেন, কিন্তু উনি ছাপচিত্র মাধ্যমে কাজ করেছেন। রফিকুন নবী স্যারও কিন্তু তাই, এবং উনি কিন্তু বেসিক্যালি পেইন্টিং এবং পেইন্টিং ডিপার্টমেন্টের শিক্ষক, উনি প্রফেসর, হয়তো সবাই জানো। উনি গ্রিসে গিয়েছিলেন 1900 কত সালে যেন, হ্যাঁ, তো 78 বোধহয় 78 সালে। তো উনি গ্রিসে গিয়ে উনি কিন্তু এই কাঠখোদাই চিত্রের উপরে উনি ডিগ্রি নেন, ওখানে একটা মাস্টার্স করেন। তারপরে আবার দেশে ফিরে এসে তিনি কিন্তু অদ্যাবধি তিনি কিন্তু কাঠখোদাই চিত্র করেই যাচ্ছেন। হ্যাঁ, বলা যেতে পারে যে উনি আমাদের দেশে কাঠখোদাই চিত্রের একটা নতুন ব্যাপ্তি নিয়ে আসেন, মানে জনপ্রিয় করার ক্ষেত্রে মোর কালারফুল এবং মোর কি বলবো যে একটু পোয়েটিক, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করেছেন কাঠখোদাই চিত্রে। এবং একটা এই যে যেমন এই যে এই কাজটি, হ্যাঁ, মোর কালারফুল এবং কি বলবো যে মোর স্টাইলিস্ট, মানে ওনার স্টাইলের সাথে কাঠখোদাইটাকে মার্চ করিয়ে একটা নতুন কিছু করার চেষ্টা করেছেন, যার জন্য আমাদের দেশে কিন্তু কাঠখোদাই চিত্রটাকে জনপ্রিয় করার ক্ষেত্রে ওনার কিন্তু একটা বড় ভূমিকা আছে আর কি। তারপরে যে এটা ওনার একটা কাজ। এবং এখানে কিন্তু এরপরে মনিরুল ইসলাম স্যার কিন্তু উনি দীর্ঘদিন স্পেনে ছিলেন, তোমরা সবাই জানো। এবং স্পেনে থাকাকালীন সময়ে উনিও কিন্তু বেসিক্যালি পেইন্টার ছিলেন, পেইন্টিং স্টুডেন্ট, কিন্তু উনি মাদ্রিদে গিয়ে উনি পড়াশোনা করেন এবং ছাপচিত্রের উপরে পার্ট নেন। তারপরে উনি একদম প্রফেশনাল প্রিন্ট মেকার হয়ে যান। ওখানে উনি যতদিন স্পেনে ছিলেন একদম প্রিন্ট মেকিংয়ে কাজ করছেন, এবং শুধু কাজ না, প্রিন্ট মেকিং নিয়ে কত ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় সেটা কিন্তু তিনি প্রমাণ রেখেছেন। এবং উনি যখন স্পেন থেকে বাংলাদেশে এলেন এবং কয়েকটা ওয়ার্কশপ করার পরে কিন্তু বাংলাদেশের এচিংয়ের চেহারা এবং প্রিন্ট মেকিংয়ের চেহারাও কিন্তু চেঞ্জ হওয়া শুরু করলো আর কি, যে এইভাবেও করা সম্ভব, এত কালারফুল, এত ভাইব্রেন্ট, এত ভার্সাটাইলভাবেও এচিং এবং প্রিন্ট মেকিং করা সম্ভব। এটা কিন্তু প্রথম
এইটা কিন্তু আমরা আগে ভাবতেই পারি না যে এটা একটা প্রিন্ট হতে পারে এরকম, হ্যাঁ, একদম পেন্টিংয়ের মতো। কিন্তু উনি কিন্তু এইটা প্রমাণ করেছেন যে না, এইভাবেও প্রিন্ট করা সম্ভব। তার নিজস্ব টেকনিক আবিষ্কার করেছেন, নানানভাবে উনি কিন্তু এই কাজগুলো করেছেন এবং আমাদের ছাপচিত্রের জগৎকে সাংঘাতিক রকম সমৃদ্ধ করেছেন। তার দ্বারা ইয়াং আর্টিস্টরা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছেন এবং তারা নতুন ধারায় কাজ করা শুরু করেছেন। এটা একটা বিষয়। এটাও ওনার কাজ অনেক কালারফুল, অনেক জল রঙের মতো, এচিং একদম জল রঙের মতো, হ্যাঁ, এবং তার নিজস্ব কিছু টেকনিক তিনি প্রয়োগ করেন। এই যে কে যেন বললো যে অ্যাম্বুশ, হ্যাঁ, এই যে ওনার কাজের মধ্যে কিন্তু অ্যাম্বুশ দেখা যাচ্ছে, তাই না? অ্যাম্বুশ প্রিন্ট, এই যে টোটালটা সাদার মধ্যে সাদা উঠে এসেছে, রিলিফ হয়ে উঠে এসেছে এবং তার উপরে আবার আবার একটু কাজ, হ্যাঁ। এটা হলো কালিদাস কর্মকার। কালিদাস কর্মকারও কিন্তু ছাপচিত্রের একজন আমাদের দেশে একদম মানে কি বলবো যে একটা উজ্জ্বল শিল্পী। তিনি পোল্যান্ডে গিয়েছিলেন এবং দেশ স্বাধীনের পরপরই, এবং সেখানে গিয়ে তিনি ছাপচিত্রে পাঠ নেন ইস্ট ইউরোপিয়ান একটা দেশে, এবং সেখানে কিন্তু ছাপচিত্রের অনেক বড় ঐতিহ্য আছে এবং সে ট্রেডিশনাল ওয়েতেও ছাপচিত্র শিখেন, পরে সেটাকে মডার্ন ওয়েতে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন আর কি। এবং উনি একেবারে ভিন্ন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলেন ছাপচিত্রের। যেমন এটা কোলাগ্রাফ ছাপচিত্রের একটা নতুন ধারণা, এবং সেটা সেই মাধ্যমে তিনি অনেক কাজ করেছেন। এবং হ্যাঁ, আমি পরে বলছি, আগে এটা শেষ করি। এটা হলো আব্দুস সাত্তার স্যারও কিন্তু ছাপচিত্র মাধ্যমে একটা উজ্জ্বল শিল্পী, এবং উনি 1983 সালে বোধহয় এশিয়ান প্রথম বাংলাদেশি হিসাবে উনি কিন্তু মানে গোল্ড মেডেল পান আর কি, হ্যাঁ। এবং মানে উনি সত্যিকার অর্থে কি যে ছাপচিত্রের যে পরীক্ষা নিরীক্ষা একদম খুব আধুনিক মনস্কভাবে এবং কালারফুলভাবে ছাপচিত্র করা যেতে পারে, এই ধারণাটা কিন্তু আবার নতুন করে নিয়ে আসলেন। রফিকুন্নুর সাহেব একরকমভাবে করলেন, আবার আব্দুস সাত্তার একরকমভাবে করলেন, হ্যাঁ। এটা হলো মাহমুদুল হক স্যার। উনিও জাপানে গিয়ে মেজোটিন্ট নামে একটা প্রাচীন পদ্ধতি আছে, মেজোটিনটা আমরা ইন্টাগ্লিও পদ্ধতিতেই ধরতে পারি। সেই মেজোটিনটা ঘষে প্রথমে সারফেসটা একটা ব্ল্যাক করে ফেলতে হয়, ব্ল্যাক করে ঘষে হোয়াইট বের করতে হয় আর কি, হ্যাঁ। এটার এই পদ্ধতিতে করা হয়, এটা খুব প্রাচীনতম পদ্ধতি মেজোটিন মাধ্যমে উনি খুব কুশলী শিল্পী এবং খুব দক্ষ শিল্পী ছিলেন, মানে আছেন এখনও। তো মানে কিন্তু মেজোটিন্টের কাজ উনি আর পরে ওইভাবে করতে পারেননি, কারণ এটা খুব ধৈর্য লাগে, খুবই স্পিরিট লাগে, সেটার বয়স হয়ে যাওয়ার পরে করতে পারে। হ্যাঁ, গো ফাস্ট। আলবি স্যার উনিও কিছুটা আমাদের কিবরিয়া স্যারের ধারাতেই কাজ করে গেছেন এবং কিছুটা অ্যাবস্ট্রাক্ট ধরনের কাজ এবং নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন। হ্যাঁ, একেএম আলমগীর, উনি কানাডা প্রবাসী একজন ছাপচিত্রী। উনি যে ওয়াটারলেস লিথোগ্রাফি নামে একটা আমাদের দেশে ইন্ট্রোডিউস করেছেন, যে লিথোগ্রাফি কিন্তু উইদাউট ওয়াটার লেস সেই মাধ্যমে তিনি বেশ কিছু কাজ করেছেন। এবং উনি টেকনিক্যালি উনি বড়দাতে পড়াশোনা করেছেন এবং টেকনিক্যালি উনি খুব সাউন্ড, উনি বেশ সিনিয়র আর্টিস্ট। তারপরে রতন মজুমদার, উনি 80-র দশকে এই ধরনের উটকাট করে কিন্তু উনি একটা নিজস্ব ধারা তৈরি করেছিলেন এবং নাম করেছিলেন। মানে হ্যাঁ, উটকাটের একটা নতুন বৈচিত্র্য নিয়ে এসেছিলেন আর কি রতন মজুমদার। রোকেয়া সুলতানাকে তোমরা নিশ্চয়ই চেনো, সদ্য সে একটা সাকসেসফুল ওয়ার্কশপ করালো ইসের উপরে, কি বলে, সফট গ্রাউন্ডের উপরে। তো ওনাকে আমি ট্রিবিউট দিতে চাই এই জন্য যে ছাপচিত্র মাধ্যমটা এমনি খুব লেবোরিয়াস, খুব পরিশ্রমী একটা মাধ্যম, সেই মাধ্যমে উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। এবং উনি এই যে কালারফুল এচিং করে তারপরে তো ওনার একটা নির্দিষ্ট ম্যাডোনা একটা সিরিজ তিনি করেছিলেন এবং সেই ম্যাডোনা সিরিজ করে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন এবং সেই সাথে আমাদের ছাপচিত্রের জগৎকেও তিনি সমৃদ্ধ করেছেন এই সিরিজটা করার মধ্য দিয়ে আর কি। তো সেই ম্যাডোনা সিরিজেরই একটা কাজ আগেরটা দেখালাম, তারপরে এটা তার নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন তার একটা কাজ, হ্যাঁ, গো ফাস্ট।
এটাও ম্যাডোনা সিরিজের একটা কাজ। এটাও তার খুব আইকনিক ওয়ার্ক। আগের কাজটা যে দেখালাম এটা তার খুব আইকনিক ওয়ার্ক বলা যেতে পারে। এই কাজটাই, এই এচিংটা, এটা কিন্তু একদম কমপ্লিটলি এচিং, অ্যাকোয়াটিন্ট এবং এচিং। তো এই কাজটার মধ্য দিয়ে কিন্তু উনি লাইমলাইটে আসেন আর কি, পাদপ্রদীপের আলোয়। হ্যাঁ, তো তারপরে মোটামুটি ওনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপরে থেকে এটা ঢালিয়াল মামুন, উনি জার্মানিতে কিছুদিন ছাপচিত্র মাধ্যমে শিখেছিলেন। ঢালিয়াল মামুন তো মূলত আমরা তাকে চিনি যে কনসেপচুয়াল আর্টিস্ট হিসেবে চিনি। হ্যাঁ, নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু উনি ছাপচিত্র মাধ্যমে কাজ করেছেন। তার একটা নমুনা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তারপরে সাইদুল হক জুইস, উনি ঢাকা চারুকলার ছাপচিত্র বিভাগের একজন খুব কৃতি ছাত্র ছিলেন এবং উনি উডকাটের অসম্ভব কুশলী শিল্পী ছিলেন এবং তার কিছু সেলফ পোর্ট্রেট, কিছু উডকাট তিনি করেছিলেন, যেটা সেই সময় খুবই প্রশংসিত হয়েছিল। শিল্পী নিসার হোসেন, উনি 8-10 বছর যাবৎ বলা যেতে পারে উনি এই ছাপচিত্র মাধ্যমে কাজ করছেন এবং উনি এটির মধ্যে একটা প্রদর্শনীও করেছেন ছাপচিত্র, মানে খুব স্পন্টেনিয়াসলি তার রেখাধর্মিতার মধ্য দিয়ে তিনি তিনি এটা কিন্তু উডকাট না, এটা হলো রিলিফ প্রসেসই করা, কিন্তু এটা হলো প্লাস্টিক শিট যেটাকে বলে, ওটা কি শিট বলে, অ্যাক্রিলিক শিটের মধ্যে উনি নরুন চালিয়ে এই কাজগুলো করেন আর কি। এবং এটা প্রচুর কাজ করেছেন এবং ওনাকে ট্রিবিউট দেওয়া দরকার যে আসলে উনি এই মাধ্যমে নিজেকে এখন মনোনিবেশ করেছেন এবং অনেক কাজ করেছেন। তার একটা নমুনা, এটা খুব ভালো নমুনা, আরও ভালো কাজ ছিল আর কি, যাই হোক। তারপরে এটা হলো ওয়াকিলুর রহমান। ওয়াকিলুর রহমান ওর বেসিক কিন্তু পেন্টিং ডিপার্টমেন্টে, কিন্তু উনি জার্মানিতে বসবাসকালীন সময় উনি ছাপচিত্র মাধ্যমে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করে একেবারে ভিন্ন ধর্মী কিছু ল্যাঙ্গুয়েজ তিনি আমাদের মাধ্যমে উপস্থাপন করলেন, একদম অ্যাবস্ট্রাকশনের, এবং এটা খুবই প্রশংসিত হয়েছিলেন। তিনি বেশ কয়েকটি পুরস্কারও পান এই ছাপচিত্র মাধ্যমে কাজ করে। তারপরে দিলারা বেগম জলি, উনি শান্তিনিকেতনে 1 বছরের মধ্যে একটি কোর্স করেছিলেন প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে এবং বেশ কিছু প্রিন্ট মাধ্যমে কাজ করেছেন। উনি তো এমনি কৃতি শিল্পী, আমাদের নারী শিল্পীদের মধ্যে দিলারা বেগম জলি। উনি এখন নানান ধরনের কনসেপচুয়ালভাবে কাজ করছেন, ভিডিও আর্ট করছেন, তারপরে পারফরমেন্স, তারপরে নানান ধরনের কাজ করছেন। কিন্তু ওনার মানে সূচনা লগ্নের, মানে ওনার যখন আর্টিস্ট হয়ে ওঠা সেই সময়ের স্টাইলটা অনেকটা এরকমই ছিল পেন্টিংয়ে এবং ছাপচিত্রে। এটা হলো ফারেহা জেবা, উনিও ছাপচিত্র মাধ্যমের একজন কৃতি শিল্পী। তারপরে মোখলেসুর রহমান, উনি এই যে কালার উডকাটকে কত কালারফুল করা যায় সেটা কিন্তু উনি বেশ কিছু কাজ করেছিলেন একটা সময়ে। তো 2000 মানে এই শতকের শুরুতেই, তো যে কাজগুলো উনি প্রশংসিত হয়েছিলেন, পুরস্কৃত হয়েছিলেন এবং মনে করি যে এত কালারফুল করা সম্ভব একটা উডকাট কিংবা একটা ছাপচিত্রের মাধ্যমে, সেটার কিন্তু উনি একটা প্রমাণ রেখেছেন। এটা আহমদ নাজির, শফিউদ্দিন স্যারের সুযোগ্য সন্তান এবং উনি কিন্তু ছাপচিত্রের যে পিওর মাধ্যমগুলো আছে, যেটা ইন্টাগ্লিও কিংবা রিলিফ প্রসেস, সেগুলোতেও কিন্তু উনি কাজ করেছেন অনেক। উনি ঢাকা চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগ থেকেই পাশ করেছেন, মাস্টার্স করেছেন, কিন্তু উনি ইদানিং একটু ডিজিটাল কাজ করছেন আর কি। হ্যাঁ, তো এটা হলো যে আমিরুল মোমিনিন চৌধুরী, উনি রাজশাহীর প্রফেসর, রাজশাহী চারুকলার প্রফেসর। উনি উডকাটের অনেক চমৎকার কাজ করেছেন এবং উডকাট মাধ্যমে সাধারণ সব কাজ করেছেন। তারপরে এটা হলো রাফিহাক ছাপচিত্র মাধ্যমে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং উনি খুব এরকম বর্ণিল এবং খুব রোমান্টিক ধারার মানে কাজের সাথে মানে দীর্ঘদিন যাবৎ উনি সম্পৃক্ত এবং সেই সাথে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারপরে এটা হলো জসিমউদ্দিন, চট্টগ্রাম চারুকলার প্রফেসর।
আসলে এদেরকে আমরা ট্রিবিউট দিই যে এই শিক্ষকরা তারা কিন্তু দীর্ঘদিন লেগে থেকে তারা ছাত্র তৈরি করছে এবং ছাপচিত্র মাধ্যমটাকে মানে আলোকিত করছে। এই শিক্ষকরা যারা এবং তারাও নিজেরাও কাজ করছেন এবং ছাত্রদেরকে আলোকিত করছেন, শেখাচ্ছেন, এবং তাদেরকেও আমাদের ট্রিবিউট দিতে হবে যে তারা এই মাধ্যমটাকে প্রসারের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখছে। আব্দুর রহমান মানে রহমান রহমান আর কি, সেও একসময় নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা অনেক ধরনের ছাপচিত্রের মাধ্যমে কাজ করেছেন, হ্যাঁ, একটা সময়ে। তারপরে আনিসুজ্জামান আনিস, একটু বিখ্যাত শিল্পী, তোমরা নিশ্চয়ই সবাই চেনো, হ্যাঁ, তার সম্পর্কে আর নতুন করে বলা। তবে আনিস সম্পর্কে একটা বলতে হবে যে তোমরা যদি সেতে যাও, চারুকলা বিভাগের প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে যাও, দেখবে যে অনেক বড় বড় উডকাট, খুব রিয়েলিস্টিক ধরনের উডকাট, অনেক বড় বড় এই কাজগুলো কিন্তু ও করেছে এবং উডকাটের একটা বিপ্লব এনেছে ওর বিভাগে। এবং সেখানে পরবর্তীতে তার পদাঙ্ক অনুসরণ করে অনেকে উডকাট মাধ্যমে খুব দারুণ সব কাজ করছে আর কি, হ্যাঁ। তারেক আমিন আসছে, তারপরে ওদিকে শাকিল আসছে, এরা ফখরুল ইসলাম মজুমদার আর কি, শাকিল, এরা এরা কিন্তু উডকাট মাধ্যমে খুব চমৎকার কাজ করছে আর কি, হ্যাঁ। এটা হলো আব্দুল সোবান হীরা, এটা প্রফেসর, রাজশাহী ইউনিভার্সিটি। তারপরে আব্দুল সালামের কাজটা এখানে রাখার উদ্দেশ্য যে আব্দুল সালাম এই যে আমাদের ড্রাই পয়েন্ট, এই কাজটা কিন্তু ড্রাই পয়েন্টে করা। সে ওই মানে ফেলে দেওয়া যে ইগুলো আসছে, অ্যালুমিনিয়াম শিট অথবা এই যে পিএস প্লেট, যেগুলো যে প্রেসে একবার ব্যবহার হয়ে যায়, সেগুলোকে সে সংগ্রহ করে সেগুলোকে নানানভাবে মানে সেটাকে একেবারে কি বলবো দলিত মতিত করে তারপরে এক ধরনের ডিফারেন্ট ধরনের একটা প্রিন্টের টেকনিক সে আবিষ্কার করেছিলেন এবং খুব প্রশংসিত হয়েছিল সেই সময়। এখন অবশ্য এইভাবে সে কন্টিনিউ করছে না, খুব প্রশংসিত হয়েছিল, পুরস্কৃত হয়েছিল সে। হ্যাঁ, তারপরে এটা হলো এস এম রুকনুজ্জামান, চারুকলার টিচার এবং সেও অনেক কাজ করছে। তারপরে জয়া শাহরিন হক, সে তার একটি লিথোগ্রাফি মনে হয়। তারপরে নিত্যানন্দ গাইন, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারপরে ফারজানা রহমান ববি, সেও খুব ডেডিকেটেড একজন প্রিন্ট মেকার, প্রচুর প্রিন্ট মেকিংয়ের মাধ্যমে কাজ করছে। তারপরে মোহাম্মদ রেজাউল সাদাত, ও জাপানে গিয়ে ডিগ্রি নিয়েছে ইসের উপরে, প্রিন্ট মেকিংয়ের উপরে, এবং জাপানের যে প্রাচীনতম পদ্ধতিগুলো উকুইয়ে, ওখান থেকেও সে কিছু লেসন নিয়েছিল আর কি। তো এই ছবিটা আসলে স্পষ্ট না, ওর কিছু কাজ দেখছিলাম খুব অসাধারণ। তারপরে নগরবাসী বর্মন, সেও এচিং মাধ্যমে, এচিং অ্যাকর্ডিং মাধ্যমে খুবই কুশলী একজন শিল্পী, সেও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তারপরে রুজবেল্ডি রোজারিও, উডকাটের খুবই চমৎকার, হ্যাঁ, যাও। তারপরে প্রশান্ত কর্মকার, তারপরে নিহার রঞ্জন সিংহ, খুলনা ইউনিভার্সিটির টিচার। এইচ ঢালি তমালকে অনেকেই হয়তো তোমরা চিনবে, খুব ভালো কাজ করে। তারপরে বনি আদম, তারপরে সঞ্জয় চক্রবর্তী, তারিক জুলফিকার। জুলফিকার এখন নিউ ইয়র্কে আছে, খুব ভালো কাজ করতো। তারপরে রুহুল করিম রুমি তো সবাই চেনার কথা, রিসেন্টলি পুরস্কার পেল। তারপরে কামরুজ্জামান সাগর, চারুকলার টিচার। তারপরে মারুফ আদনান, আমাদের জগন্নাথের শিক্ষক। রুহুল আমিন তারেক, তারপরে ফখরুল ইসলাম মজুমদার, মোহাম্মদ রফিকুল ইসলাম রবি। এই রবিকে দিয়ে শেষ করলাম আর কি, হ্যাঁ। আর আমরা ছাপচিত্রে কিছু সামাজিকায়নের ভূমিকা রাখছি, সেটা হলো যে সবার জন্য ছাপচিত্র, কিবরিয়া ছাপচিত্র মেলা আমরা শুরু করেছিলাম 2012 সালে, হ্যাঁ, এখনও চলতেছে। আমরা বোধহয় এবার নবম দশমতম হবে, সবাইকে আমন্ত্রণ রইল কলাকেন্দ্রে। তারপরে যে আমরা বিভিন্ন সময় করেছি ছাপচিত্র মেলা, তারপরে এই যে উদ্বোধন অনুষ্ঠান, জাপানি শিল্পী এসে উদ্বোধন করেছে আমাদের মেলা।
তারপরে এটা আরও যেইভাবে আমরা ছবিগুলো সাজিয়ে তারপরে ডিসপ্লে করি এটা আরও আরও কিছু ইমেজ, ভালো ইমেজ দেওয়া যেত। এই সবাইকে ধন্যবাদ। এই হলো আমার প্রেজেন্টেশন। আমি জানি না তোমাদের উপর টর্চার হলো কিনা লম্বা সময় ধরে। হ্যাঁ, আচ্ছা, অ্যাট এ গ্ল্যান্স আমাদের দেশের চাপচিত্রের অগ্রগতি সম্পর্কে একটা ধারণা হলো আর কি, তাই না? সেই আর কি। আশা করি যে চাপচিত্র বিষয়ে আগ্রহ হলে আমরা তো আছি, যে কোনো সময় মানে সেটা আমরা সলভ করতে পারবো। এবং সেই সাথে এখন আমাদের একটা সুবিধা হয়েছে যে অনেকগুলো মানে প্রাইভেটলি অনেকগুলো প্রিন্ট মেকিং স্টুডিও ডেভেলপ করছে। যেমন কলাকেন্দ্রে আছে, শফিউদ্দিন আছে, কসমস আছে, তারপরে আরও কিছু আছে আমার জানা মতে। তো এদের সাথে যোগাযোগ করে, কারখানা একটা আছে, এদের সাথে যোগাযোগ করে কেউ যদি চাপচিত্র করতে আগ্রহী হয়, এখন কিন্তু করার অনেক সুযোগ আছে। হ্যাঁ, অনেক সুযোগ আছে। আমার মনে হয় যে সেটা আমার মনে হয় যে কেউ যদি আগ্রহ পোষণ করে তাহলে সেটা হাতে কলমে কাজ করা যেতে পারে। এবং আশা করি আমার এই যে ডেমো প্লাস আমার যে স্লাইড প্রেজেন্টেশন সব কিছুর মধ্য দিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং এর মধ্য দিয়ে আমি জানি না আপনারা কতটুকু সমৃদ্ধ হলেন আর কি, এই আর কি। ধন্যবাদ সবাইকে আজকের মতো। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। স্যার যে আমাদের মাঝে এত সময় দিলেন, শুধু আজকে না, এর আগেও একটি স্যার ক্লাস নিয়েছেন এবং আমরা ভবিষ্যতেও স্যারের ক্লাসের অপেক্ষায় থাকবো। সেক্ষেত্রে শুধু হচ্ছে থিওরি নয়, আমরা চাই স্যারের একটা প্র্যাকটিক্যাল ক্লাসও যদি কোনো না কোনোভাবে আমরা সবাই পেয়ে যাই। সেই অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। স্যার আপনি ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। আপনি দীর্ঘায়ু হন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চারুকলা বিভাগের পক্ষ থেকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি। আগামীকাল যথাসময়ে তথা স্থানে ক্লাসটি হবে। সবার উপস্থিতি কামনা।